আমায় ডাকে। শুনছো না? ছি ছি ছি, এবার একটু ঘুরে দেন। দুটো স্লাইড আছে এখানে না? এক নম্বর তো কিছু নাই, এটা 2 নম্বর। আচ্ছা ঠিক আছে, থাকলেই হইলো। রেডি? ওনারা কি আছে আমার সাথে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আপনাদের সাথে এর আগে আমার ক্লাস ছিল, আজকে আবার নতুন একটা ক্লাস বা লেকচারে আসছি। 7 নম্বর লেকচারে ক্লাস হবে। 7 নম্বর লেকচারে যে টপিক গুলো আছে, বেসিক্যালি একটা আছে প্রকৃতি প্রত্যয়, আর একটা টপিকে দেওয়া আছে, সেটার নাম হলো কি আমরা যেটা বলি ধাতু। এই দুইটা টপিক নিয়ে বেসিক্যালি আজকে আপনাদের সাথে আমার 7 নম্বর লেকচারে ক্লাস হবে। আমার সাথে যারা আছেন একটু কথা বলেন, একটু মাইকটা আনমিউট করে আমার সাথে একটু কথা বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? স্যার আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এটা নিয়ে কোনো স্যার প্রবলেম নাই। স্যার আমি কোনটা আপনার দেবো সাথে বলেন। জি স্যার স্যার শুনতে পাচ্ছি। আমি দিচ্ছি। স্যার হ্যাঁ জি জি, আমি আপনার কথা শুনছি, আপনি বলেন, যিনি বলছেন বলেন, আমি শুনছি আপনার কথা। স্যার, ও আর হচ্ছে তো স্যার সমাসের প্রকারভেদ স্যার। লেকচার সমাসের? প্রকারভেদ, সমাসের প্রকারভেদ লেকচার অর্থাৎ 7 সমাস স্যার। কয় প্রকার সেটা জিজ্ঞেস করছেন? না না স্যার, আচ্ছা আমার বই এইটা আছে লেকচার 7 এ, 7 8 এ সমাসের প্রকারভেদ আছে। লেকচার 7-এ সমস্যার কথা ছিল, কে বলছে? আমি বলছিলাম? না না স্যার, এরকম না তো স্যার। লেকচার 8 এ সমাস আছে, সমাস স্যার আমার বইয়ের মধ্যে। না, লেকচার 8-এ তো সমাস নাই ভাই। লেকচার 8-এ কেন সমাস থাকবে? লেকচার 8-এ আছে বাক্য, বাক্য তত্ত্ব। লেকচার 7-এ যেটা আছে সেটা হলো কি আপনার উপসর্গ, আর একটা হলো ধাতু। লেকচার 8-এ কেন সমাস থাকবে? লেকচার 4-এ সমাস আছে। বলেন, আপনি যে কথা বলছিলেন তিনি বলেন আমার সাথে। চলে গেলেন কেন? কথা বলেন, বুঝি নাই তো আপনার কথা। লেকচার 8-এ সমাস নাই, লেকচার 8-এ বাক্য তত্ত্ব, প্রয়োগ অপপ্রয়োগ। লেকচার 8-এ যেটা আছে বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন। লেকচার 7-এ একটা, লেকচার 4-এ সমাস। তো আমার বইটা স্যার পুরনো তো স্যার, সেজন্য মনে হয় স্যার। সেটা কি করবো ভাই? না, আমার বইটা একটু পুরনো মনে হয় তাহলে স্যার। জি, আপনার বইটা হয়তো বা পুরনো, এটা হইতে পারে, বাট এটা নাই। চলেন আমরা একটু লেকচার 7-এ লিখি। লেকচার 7 আমি একটু লিখে নিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মাত্রই শুরু করছি আপনি কিছু মিস করেন নাই। জি কি স্যার, বলেন একটা স্যার? কোশ্চেন স্যার, দুইটা কোশ্চেন ছিল। ও, একটা না, দুইটা কোশ্চেন করে ফেলেন, আগে কোশ্চেন করেন তারপর জি পড়েন। স্যার, কোশ্চেন হচ্ছে স্যার, আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? 5 টাকা দিবেন তাইলে দিন। কি বলেন স্যার? আচ্ছা, কানেক্টেড থাকলে সুবিধা হয় স্যার, আমরা জানি না তো তার জন্য। 01533991364, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার যত প্রবলেম আছে সব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুলে দিলে সলিউশন পাবেন। আর এইটা হলো গিয়ে এই গরিবের ফেসবুক আইডি, যেহেতু চাইছেন না দিলে কষ্ট পাবেন, এই জন্য দিচ্ছি। নেন, আপনার একটা কোশ্চেনের উত্তর দিলাম, আর একটা কোশ্চেন কি? স্যার আরেকটা, আপনার ওয়ান ব্যাংকের রিটেন এক্সাম কেমন হয়েছিল স্যার? আচ্ছা, আমার আর একটা হলো আমি ওয়ান ব্যাংকের রিটেন এক্সাম দেই নাই, আমি অসুস্থ ছিলাম। ওকে, এরপর আর কোনো কোশ্চেন? না স্যার, আপাতত নেই। ওকে ফাইন, যেহেতু কোশ্চেন নাই, তার মানে এবার আমরা চলেন পড়ালেখায় যাই। এই যে পড়ালেখায় যাব, যেটা একটু খেয়াল করেন, আমরা শুরু করব লেকচার 7-এর ধাতু থেকে। তাহলে আমি এখানে লিখলাম ধাতু। এই ধাতু দিয়ে শুরু করলাম, কি বলি একটু খেয়াল করেন। আমরা লিখলাম ক্রিয়াপদের মূল অংশকে, ক্রিয়াপদের মূল অংশকে, সরি, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, অংশকে ধাতু বলে। এখন এক্সাম্পলটা কিরকম যে ভাই ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে? যেমন আমি বললাম এখানে করে, ইকুয়াল টু আমরা বিশ্লেষণ করলে পাই কর যোগ এ। এই করে বিশ্লেষণ করলে পাই কর যোগ এ, এই অংশটার নাম ক্রিয়াপদ। আর এটাকে বিশ্লেষণ করে যেটা পাইছি, এটাকে বলা হয় ভাই ধাতু। এটার আরেকটা নাম আছে ভাই ক্রিয়ামূল।
এবং এটার আরো একটা নাম আছে ক্রিয়া প্রকৃতি। এখন এই যে জিনিসগুলো আছে আর এটার সাথে যেটা পাই তাকে আমরা বলি ক্রিয়া বিভক্তি। তাহলে আমাকে একটা জিনিস দেখেন, আমি বললাম ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ভাই? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। বিশ্লেষণ করলাম, দেখেন কর যোগে করে, এই কর অংশটাকে বলা হয় ধাতু, আর এটার সাথে যেটা যুক্ত হয় তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে আমি এখন বলতে পারি, দেখেন আমার সাথে যারা আছে সবাই একটু মাইকটা আনমিউট করেন, তাহলে কি আমি বলতে পারি ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত করে যেটা পাই তাকে ক্রিয়াপদ বলে, বলা যায়? জি স্যার। একই সাথে ক্রিয়ামূলের সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত করে যেটা পাই তাকে ক্রিয়াপদ বলা যায় কিনা? জি স্যার। ক্রিয়া প্রকৃতির সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত করে যেটা পাই তাকেও ক্রিয়াপদ বলা যায়, এটা নিয়ে কোনো ডাউট নাই। তাহলে আমরা শিখলাম ভাই ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। আর ধাতু কি আপনি দেখেন ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুইটা অংশ পাই, একটা হলো ধাতু, ধাতুর আরেকটা নাম ক্রিয়ামূল, এটার আরেকটা নাম ক্রিয়া প্রকৃতি, এবং এটার সাথে যাই যুক্ত হয় তার নাম হলো ক্রিয়া বিভক্তি। আমি এই পর্যন্ত বুঝাইতে পারছি, কারো কোনো ডাউট নেই? জি স্যার, আমার সাথে বুঝছি। একটু কথা বলতে হবে, জি থ্যাংক ইউ। এই পর্যন্ত বুঝলে এবার আমরা একটা জিনিস যেটা দেখবো, ভাই ধাতু তিন প্রকার। আপনাকে যদি কোশ্চেন করে ধাতু কত প্রকার, এই কোশ্চেনটা যদি আপনাকে করে তাহলে আপনার উত্তর হবে কত প্রকার ভাই? উত্তর, 3 প্রকার। ধাতু হলো গিয়ে তিন প্রকার। এই তিন প্রকার কি কি আছে ভাই একটু খেয়াল করেন। তিন প্রকার ধাতুর ভিতরে প্রথমটা আমরা যেটা পাবো তার নাম আমরা বলি ভাই মৌলিক ধাতু, এটাকে বলা হয় মৌলিক ধাতু। দুই নম্বর যেটা পাবো তাকে আমরা বলি ভাই সাধিত ধাতু। আর তিন নম্বর যেটা পাবো আমরা তাকে বলা হয় সংযোগ মূল অথবা যৌগিক ধাতু। কেউ কেউ এটার আরেকটা নাম দিচ্ছে, এটার আরেকটা নাম দিচ্ছে ভাই মিশ্র ক্রিয়া অথবা মিশ্র ধাতুও বলে। এই যে তিন প্রকার ধাতু আমরা দেখতে পাই, যে ধাতু কত প্রকার, এই কোশ্চেন করলে আপনার উত্তর হবে ধাতু তিন প্রকার। প্রথমের নাম মৌলিক ধাতু, তারপরটার নাম হলো সাধিত ধাতু, তারপরটা হলো সংযোগমূল বা যৌগিক ধাতু। সংযোগমূল বা যৌগিক ধাতুর আরেকটা নাম হলো ভাই মিশ্র ক্রিয়াও কেউ বলে, মিশ্র ধাতুও কেউ বলে। হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পেতে পারেন, এরকম থাকবে। তাহলে ধাতুর টোটাল প্রকারভেদ হলো তিন প্রকার। এই তিন প্রকারের ভিতরে আপনি যেটা প্রথমে পাবেন তার নাম আমরা বলি মৌলিক ধাতু। আমরা একটু মৌলিক ধাতু লেখা হেডিং করলাম, মৌলিক ধাতু হেডিং করলাম। এখন মৌলিক ধাতু কারে বলে এটা আমাদের জানা দরকার। বেসিক্যালি যে ধাতুটা ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তাকে আমরা মৌলিক ধাতু বলি। তাহলে আমরা লিখলাম যে ধাতুকে, যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, ভাঙা বা বিশ্লেষণ করা যায় না যেটা, এটা আমরা যদি পাই ভাঙা বা বিশ্লেষণ, ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক ধাতু বলে, মৌলিক ধাতু বলে। তাহলে আমরা এখানে বললাম কি ভাই, যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন দিয়ে আমি যদি এক্সাম্পল লিখি, যেমন আপনি পাবেন গম, গম, নাচ, কাঁধ ইত্যাদি। এই যে যে শব্দগুলো আমি লিখলাম দেখেন তো ভাই, গম, নাচ, কাঁধ ইত্যাদি, এই যে শব্দগুলো আমি এখানে লিখছি, আপনি দেখেন এই শব্দগুলো চাইলেও আপনি ভাঙতে পারবেন না, শব্দগুলোকে চাইলেও বিশ্লেষণ করতে পারবেন না। যেহেতু শব্দগুলোকে চাইলে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, দ্যাট ইজ ওটাকে বলা হয় মৌলিক ধাতু। আমার সাথে যারা আছেন লাইভে তাদের কি কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন তো ভাই, মৌলিক ধাতু নিয়ে, মৌলিক ধাতুর সংজ্ঞা নিয়ে আমরা যেটা স্যার এটা জানি কোন চ্যাপ্টার করাচ্ছেন স্যার? আমি পড়াচ্ছি লেকচার 7। আমরা আজকে আর পড়াচ্ছি সন্ধি লেকচার। হওয়ার কথা ছিল যে? সন্ধি হওয়ার কথা ছিল কেন ভাই? স্যার আমাদের সমাজ শেষ হয়েছিল, এরপর যে স্যার সন্ধি বিচ্ছেদ, ওটা আচ্ছা করার আপনাদের, কথা ছিল না স্যার? আমরা তো 1 মাস পর আপনার ক্লাস পাচ্ছি স্যার, এই জন্য। আমি জানি না ভাই, আমাকে আজকে লেকচার ও 7 কথা আচ্ছা, বলেছে। ও আচ্ছা, কিন্তু স্যার আমাদের আর কি হওয়ার কথা ছিল, আপনি সমাজ করালেন না 2 ক্লাসে, যে আজকে সন্ধি হওয়ার কথা ছিল। এক মানে মাসে লাস্ট, একটা ক্লাস পাইতো স্যার, এই জন্য লাস্ট সমাজ আচ্ছা শেষ হয়েছিল। লাস্ট সমাজ শেষ হয়েছে, তার মানে জি নিয়ম স্যার। অনুযায়ী আজকে সন্ধি হওয়ার কথা। জি স্যার, এই জন্যই স্যার। আচ্ছা যেহেতু আজকে এই মাসে কি হচ্ছে না। আপনাদের কোনো আরো কোনো ক্লাস আছে? না স্যার, আপনার সাথে একটা ক্লাস ছিল, ওটা পরে ক্যান্সেল হয়ে অন্য ক্লাস ছিল, তো আর ক্লাস নেই স্যার, একটাই। এই ক্লাসটাই? জি স্যার। মাসে আচ্ছা 1-2টা ক্লাস পাইতো স্যার, এই জন্য পিছিয়ে আছি।
আচ্ছা ঠিক আছে, আমি এই যে ক্লাস শেষে যে আপনার যে আমার মনে করাই দিচ্ছেন, আজকে ক্লাস শেষে আমি কর্তৃপক্ষ এটা বলবো যে ওনাদের 5 নাম্বার লেকচার হওয়ার কথা ছিল, বলে সেটা 7 নাম্বার চলে গেছে। আচ্ছা এবং জি এর স্যার। আগে আপনাদের 5 নাম্বারের আগে আমাকে দেওয়া হয়েছিল 6 নাম্বার, আপনাদের 6 নাম্বার ক্লাস হিসেবে লেখা ছিল ক্যান্সেল, ওটা আমার কাছে রুটিন ছিল। ফ্যাক্ট হলো যেহেতু ক্যান্সেল হয়েছে বিষয়টা ওটা না, আমি বলে দেবো। এরপরে আজকে যেহেতু 7 আসছে, আমি যদি পড়ানো শুরু করে দিছি, এখন আমি চাচ্ছি না ব্যাক জি স্যার। করতে। না স্যার, আমি ব্যাক করা পরে দরকার নেই, একটু শেষ করুন। আমি পরে 5 নাম্বার আর 6 নাম্বার লেকচার শেষ করার জন্য আমি কর্তৃপক্ষকে বলে দেবো, পরের মাসে রুটিন পাবেন 5 আর 6। জি স্যার। ওকে, ওকে ঠিক আছে। তাহলে এবার দেখেন, আমরা বললাম কি মৌলিক ধাতু, যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। এই যে ক্রি, গম, নাস, কাত ইত্যাদি এই ধাতুগুলো ভাঙতেও পারবেন না, বিশ্লেষণও করতে পারবেন না, দ্যাট ইজ এটাকে বলা হয় মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুর পর আপনি এই মৌলিক ধাতুগুলো 3 প্রকার। আপনাকে যদি বলে মৌলিক ধাতু কয় প্রকার, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে দেখব, মৌলিক ধাতু 3 প্রকার। এই যে 3 প্রকার মৌলিক ধাতু আছে, কি কি আছে দেখেন 3 প্রকার মৌলিক ধাতুর ভিতরে। 1 নম্বর আপনি যেটা পাবেন 3 প্রকার মৌলিক ধাতুর ভিতরে, প্রথমটা আমরা পাবো ভাই বাংলা ধাতু, প্রথমটা বাংলা। 2 নম্বর আমরা যেটা পাবো ইনশাল্লাহ, সেটা আমরা দেখবো ভাই সংস্কৃত ধাতু। এবং 3 নম্বর যেটা পাবো তার নাম ভাই বিদেশি ধাতু। তাইলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই মৌলিক ধাতু কয় প্রকার, উত্তর হবে ভাই মৌলিক ধাতু 3 প্রকার। প্রথমটার নাম বাংলা ধাতু, তারপরটা সংস্কৃত ধাতু, তারপরটা হলো বিদেশি ধাতু। এই পর্যন্ত কি বুঝতে পারছেন ভাই? জি যারা স্যার। আমার সাথে আছেন, জি স্যার। জি কারো স্যার কোনো বুঝছি। প্রবলেম নাই? ওকে ফাইন। তাহলে না স্যার। পরের স্লাইডে যদি আমি যাই, এই বাংলা ধাতু কারে বলে, আমরা একটু বাংলা ধাতু নিয়ে লিখলাম। বাংলা ধাতু বেসিক্যালি বাংলা ভাষার নিজস্ব যে ধাতুগুলো আছে, বাংলা ভাষার নিজস্ব যে ধাতুগুলো আমরা পাই, ওটাকে আমরা বাংলা ধাতু বলি। তাহলে আমরা লিখবো কি ভাই, বাংলা ভাষার বাংলা ভাষার নিজস্ব ধাতুকে বাংলা ধাতু বলে। বাংলা ধাতু স্যার আমাদের স্যার স্যার আমাদের কি বলেন, এতগুলো সবগুলো পড়তে হবে স্যার? বলেন ভাই বলেন। আমাদের কি এতগুলো সবগুলো পড়তে হবে স্যার? আপনাদের এতগুলো পড়তে হবে স্যার? সবই পড়তে হবে প্রকারভেদ, কোনোটা বাদ দেওয়া যাবে না, আপনাকে পড়তে তো হবেই। আপনি পড়তে হবে দেখি আমরা তো তো আমি কখনো আপনাকে স্যার, ডিটেলসে পড়াচ্ছি। আমরা কখনো তো স্যার এরকম পাইনি স্যার, মৌলিকদের তো কথা বলা এরকম তো কোনো প্রশ্ন স্যার আমরা পাই নাই স্যার এরকম, সেজন্য বলছি। কখন পান না? আপনারা যখন শিখছেন তখন? জি স্যার। আপনি যখন ধাতু শিখছেন তখন এই প্রকারভেদ গুলো পান নাই? স্যার আছে জি স্যার, স্যার। আছে স্যার, স্যার আছে স্যার। আছে তো ভাই, আছে। আপনাদের বই কোথায় সেটা লাগবে? আমি না আপনাদের কোশ্চেন বুঝি না, আমার কিন্তু ক্লিয়ার করে কোশ্চেনটা বুঝলেন, হ্যাঁ? আপনাদের বইয়ে এটা আছে 86 নাম্বার পেজে ধাতু, 7 নাম্বার লেকচারে, 7 নাম্বার লেকচারে 86 পেজে ধাতু আছে। আর কোশ্চেনটা করার সময় একটু থ্যাংক ইউ দিব আগেই, আপনি একটু ক্লিয়ারলি করে, যাতে করে আমি বুঝি, অডিয়েন্স যারা বুঝে তারাও জানি বুঝে। থ্যাংক ইউ। তাহলে দেখেন বাংলা ধাতু, বাংলা ভাষার নিজস্ব ধাতুকে বলা হয় বাংলা ধাতু। তাহলে এই যে বাংলা ভাষার নিজস্ব ধাতুকে বাংলা ধাতু বলে, এক্সাম্পলটা কি ভাই? বাংলা ধাতুর এক্সাম্পল কি? যেমন আমি যদি এখানে লিখি ভাই, যেমন আপনি এখানে বলবেন কাঁধ, কাঠ, জান, নাস। এই যে কাঁধ, কাঠ, জান, নাস এই শব্দগুলোকে বলা হয় বাংলা ধাতু। পরীক্ষায় কোশ্চেন কেমনে আসবে? পরীক্ষা আপনাকে যে কোনো একটা অংশ দিবে। কি অংশ দিবে ভাই? আপনাকে এই কাঁধ অংশটা উঠাই দিয়ে বলবে এটা কোন ধাতু, উত্তর হবে বাংলা। আপনাকে এই কাঁধ অংশটা উঠাই দিয়ে বলবে কোন ধাতু, উত্তর হবে বাংলা ধাতু। অপশনে যদি এটা বাংলা ধাতু না পান, এটার নাম দিবেন মৌলিক ধাতু, কারণ বাংলা ধাতুটা মৌলিক ধাতুরই অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি কাঁধ, কাঠ, জান, নাস এটা কোন ধাতু, উত্তর হলো বাংলা ধাতু। অপশনে যদি বাংলা ধাতু না থাকে তাহলে উত্তর হবে মৌলিক ধাতু। এটা একটু খেয়াল করবেন। ওকে ফাইন। বাংলা ধাতুর পরে আমরা যেটা পাবো তার নাম একটু একটু দেখি ভাই, যার মাইকটা অপ্রয়োজনীয় ভাবে আনমিউট করা আছে তিনি একটু মিউট করে নেন। যার মাইকটা অপ্রয়োজনীয় ভাবে আনমিউট করা আছে, শব্দ করছেন, তিনি একটু মিউট করে নেন, আমাদের উপকার হবে। আর কোঅপারেশন করার জন্য আপনাকে ধন্যবাদ। সংস্কৃত ধাতু সেটা হলো কি ভাই, সংস্কৃত ভাষা থেকে যে ধাতু বাংলায় আসছে, বাংলায় এসেছে। তাহলে সংস্কৃত ভাষা থেকে যে ধাতু বাংলা ভাষায় এসেছে, তাহলে এসেছি লিখে ফেলছি, এসেছে যেটা, তাহলে সংস্কৃত ভাষা থেকে যে ধাতুটা বাংলা ভাষায় আসছে তাকে আমরা বলি কি ভাই, সংস্কৃত ধাতু। তাহলে এসেছে এই অংশটা যেটা পাইলাম, যেমন এক্সাম্পল গুলো কি ভাই, আমি যদি বলি যেমন
যেমন দিলাম এখানে পাবো ক্রি, গম, ধি, গট, স্থা, আর একটা আমরা পাবো তারে বলা হয় পট। এই যে ধাতুগুলো পাইলাম ক্রি, গম, ধি, গট, স্থা, একটা হলো পট, এই ধাতুগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে। যেহেতু সংস্কৃত ভাষা থেকে এই ধাতুগুলো বাংলা ভাষা আসছে, দ্যাট ইজ এটাকে আমরা বলি কি ভাই, সংস্কৃত ধাতু। তাহলে আপনাকে মনে রাখা লাগবে এই ধাতুগুলোকে বলা হয় সংস্কৃত ধাতু। ওকে ফাইন। সংস্কৃত ধাতুর পর আপনি যেটা পাবেন ভাই বিদেশি ধাতু। বিদেশি ধাতু, আর এই বিদেশি ধাতুতে বেশি কিছু মনে রাখার দরকার নাই। বিদেশি ভাষা থেকে যে ধাতুগুলো আমাদের বাংলা ভাষায় আসছে বেসিক্যালি তাকে আমরা বিদেশি ধাতু বলি। দুইটা বাক্য আমাদের মনে রাখা লাগবে। একটা লোকে দেখেন এখানে আছে ভিক্ষা মেঘে খায়। ভিক্ষা মেঘে খায়, এরকম একটা শব্দ আমরা এখানে পাইলাম যে ভিক্ষা মেঘে খায়। এই মেঘের নিচে আন্ডারলাইন করলাম। আরেকটা লাইন আমি লিখলাম হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই যে জিনিসগুলো আমরা পাইলাম, এই বাক্যে হের আর এই বাক্যে মেঘে, এই মেঘে ধাতুটা হিন্দি মাং ধাতু থেকে আসছে। কোন ধাতু? মাং ধাতু। তাহলে হিন্দি মাং ধাতু থেকে আসছে। আর এখানে হের ধাতুটা এটা বিদেশি ধাতু, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট ফ্যাক্ট হইলো হের ধাতুটা যে কোন ভাষা থেকে আসছে এটা আমরা জানি না। আর এই জানি না দেখা এই হের ধাতুর আরেকটা নাম হইলো ভাই অজ্ঞাত মূল ধাতু। কি ধাতু? অজ্ঞাত মূল ধাতু। তাহলে আমাকে একটু খেয়াল করা লাগলো বা আমি একটু বুঝলাম যে বিদেশি ধাতুতে আমরা দুইটা বাক্য পাইছি, ভিক্ষা মেঘে খায়। এই বাক্যে মেঘে ধাতুটা কোন ধাতু থেকে আসছে আমরা জানি না, এটা হিন্দি মাং ধাতু থেকে আসছে, দ্যাট ইজ এটা বিদেশি ধাতু। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই বাক্যে হের ধাতুটা যে কোথা থেকে আসছে এটা আমরা জানি না। জানি না দেখে এটার নাম হচ্ছে অজ্ঞাত মূল ধাতু। বাট ফ্যাক্টুয়ালি এটা পুরোটাকে বলা হয় ভাই বিদেশি ধাতু। পরীক্ষা যদি আসে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, উত্তর হবে এটা বিদেশি ধাতু। অপশন যদি বিদেশি ধাতু না থাকে তাহলে উত্তর হবে অজ্ঞাত মূল ধাতু। আবার হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই বাক্যে অজ্ঞাত মূল এবং বিদেশি দুইটাই থাকলে উত্তর দিবেন অজ্ঞাত মূল ধাতু। একইভাবে ভিক্ষা মেঘে খায়, এই শব্দ মেঘে কোন ধাতু? উত্তর হবে বিদেশি। আবার ভিক্ষা মেঘে খায় এই বাক্যটা হে মেঘে কোন ধাতু? অপশনে বিদেশি এবং হিন্দি দুইটাই যদি থাকে তাহলে উত্তর দিবেন হিন্দি। আমি কি বুঝাইতে পারছি কিনা যারা আমার সাথে লাইভে আছেন? জি স্যার। গুড। যেহেতু সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি সবগুলো স্লাইড আপনাদেরকে দিয়ে দেব, আপনারা পাবেন, আমি এটা রাখলাম। আমরা নেক্সট অংশে যদি যাই, ধাতুর আমরা মৌলিক ধাতু বললাম। এবার 2 নম্বর যেটা আছে তাকে আমরা বলি ভাই সাধিত ধাতু। এই সাধিত ধাতু কারে বলে দেখেন, আমি একটা সংজ্ঞা লিখি। সংজ্ঞাটা কি ভাই? সংজ্ঞাটা হইল গিয়া মৌলিক ধাতুর পরে, মৌলিক ধাতুর পরে আপত্যয়, মৌলিক ধাতুর পরে আপত্যয় যুক্ত করে যে ধাতু পাওয়া যায়, পাওয়া যায় তাকে সাধিত ধাতু বলে। সাধিত ধাতু বলে। সে ফর এক্সাম্পল কি ভাই? যেমন আমি যদি বলি, যেমন আমি বললাম ভাই একটা ধাতু দেখ, এটা মৌলিক ধাতু, তার সাথে যদি আ লাগাই তাহলে হয়ে যায় দেখা। এই যে দেখা যে অংশটা পাইলাম এটাকেই বলা হয় সাধিত ধাতু। কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী মৌলিক ধাতুর পর আপত্যয় যুক্ত করে আমরা যেটা পাবো তাকে আমরা বলি সাধিত ধাতু। তাহলে এই সাধিত ধাতু আবার দেখেন কয় প্রকার? এটা হলো 3 প্রকার। সাধিত ধাতু হলো 3 প্রকার। যথা আমি যদি দিয়ে বলি, যথা কিরকম? 1 নম্বরে যেটা পাবেন তার নাম হলো ভাই নাম ধাতু। 2 নম্বর দিয়ে যেটা পাবেন তার নাম হলো কি আমরা বলি প্রযোজক অথবা নিযন্ত ধাতু, নিযন্ত ধাতু। 3 নম্বর দিয়ে যেটা পাবো এর নাম আমরা বলি ভাই কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে আপনার মৌলিক ধাতুর পর দেখেন সাধিত ধাতু কি পাইলাম? মৌলিক ধাতুর পর আপত্যয় যুক্ত করে যে ধাতু পাওয়া যায় তাকে সাধিত ধাতু বলে। এক্সাম্পল বললাম দেখ একটা মৌলিক ধাতু, তার সাথে আপত্য যুক্ত হয়ে গেছে দেখা, এটা হলো একটা সাধিত ধাতু। সাধিত ধাতু আবার 3 প্রকার। প্রথমটার নাম হলো নাম ধাতু, দ্বিতীয়টার নাম হলো প্রযোজক বা নিযন্ত ধাতু, 3 নম্বর হলো কর্মবাচ্যের ধাতু। এই পর্যন্ত যারা বুঝাইলাম, যারা আমার সাথে লাইভ আছেন একটু কথা বলেন তো বুঝতে পারছেন কিনা, কারো বুঝতে প্রবলেম হয়েছে কিনা?
বুঝেছি স্যার। জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্ত বুঝতে পারলে এবার দেখেন, আমি যদি লিখি এখানে ভাই নাম ধাতু, নাম ধাতু কারে বলে? আপনারা যারা আমার কমেন্টের উত্তর দিচ্ছেন আপনাদেরকে থ্যাংক ইউ, আপনাদের এই উত্তরগুলো আমাকে আনন্দ দেয়, থ্যাংক ইউ। নাম ধাতু কাকে বলে দেখেন, নাম ধাতু হলো গিয়ে ভাই বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে, ধন্যাত্মক অব্যয়ের পরে আপত্যয় যুক্ত করে যে ধাতু, আপত্যয় যুক্ত করে যে ধাতু পাওয়া যায় তাকে নাম ধাতু বলে। তাহলে কি বললাম দেখেন ভাই, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আপত্যয় যুক্ত করে যে ধাতু পাওয়া যায় তাকে নাম ধাতু বলে। আমার একটা কথা, আমার সাথে যারা লাইভ আছেন তারা একটু বলেন তো ভাই, কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ স্যার। বিশেষ্য। বিশেষ্য বলে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। তাহলে ভাই বিশেষণ কাকে বলে বলেন তো, আপনাদের ভিতরে দুই একজন কেউ পারলে একটু সংজ্ঞাটা বিশেষ্য বলেন। সর্বনামে দোষ বিশেষ্যকে গুণ, যে বিশেষ্য দোষ গুণ সর্বনামে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। আচ্ছা, যিনি বলছেন তার কথা ঠিক আছে, এর সাথে আরেকটা অংশ যুক্ত করবেন, সেটা হলো ক্রিয়া। তাহলে সংজ্ঞাটা দাঁড়াইলো কি ভাই, বিশেষ্য সর্বনাম ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করার পর আমরা যেটা পাই তাকে বলা হয় বিশেষণ। আমরা আপনাদের কোন একটা লেকচারে কি ভাই বিরক্তি পড়াইছিলাম কিনা, আমি বা অন্য কেউ পড়াইছিল কিনা? হ্যাঁ, পড়াইছিলেন। বিরক্তি 2 নাম্বার লেকচারে ওই যে অনুকার বা ধনাত্মক বিরক্তি নামক একটা বিরক্তি ছিল, বিরক্তি 3 প্রকার, শব্দের, পদের, আর একটা হলো অনুকার বা ধনাত্মক বিরক্তি, পড়াইছিলাম কিনা ভাই? দেন না, ঝগড়া কেমনে করে মাইক আনমিউট করে ঝগড়া করে। দেখেন এখানে অনুকার বা ধনাত্মক বিরক্তি পড়াইছিলাম, এরকম দেখেন, ঘেউ ঘেউ ভেউ ভেউ ম্যাও ম্যাও চি চি কু কু কা কা ঠা ঠা, হন হন ভন ভন জি পন স্যার। পন ছন ছন কর কর মর্মর। এই স্যার শব্দগুলোকে জি বলা স্যার হয় পড়াইছিলেন। কোন একটা প্রাণীর অব্যক্ত রব, অনুভূতিজাত শব্দ বা কল্পনাপ্রবণ শব্দ যার নিজস্ব কোনো অর্থ নাই, বাট এগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে বলা হয় অনুকার বা ধনাত্মক বিরক্তি। এই অনুকার বা ধনাত্মক বিরক্তিরই আরেক নাম অনুকার বা ধনাত্মক অব্যয়। তাহলে আপনাকে যদি কি কোশ্চেন করে ভাই অনুকার বা ধনাত্মক অব্যয় কি কি, তাহলে আপনি উত্তর দিবেন ঘেউ ঘেউ ভেউ ভেউ ম্যাও ম্যাও চি চি কু কু কা কা ঠা ঠা, হন হন ভন ভন পন পন সর সর কর কর মর্মর, হো হো শো শো। এই যে শব্দগুলো আছে এগুলোর নাম অনুকার বা ধনাত্মক বিরক্তি। এট দ্য সেম টাইম এগুলোরই নাম অনুকার বা ধনাত্মক অব্যয়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। যারা আছেন জি স্যার। বুঝতে পারছেন? তাহলে এবার আমার সাথে একটু খেয়াল করেন, বেদ একটা বিশেষ্য, বাঁকা এটা একটা বিশেষণ, ভন ভন এটা একটা অনুকার বা ধনাত্মক অব্যয়। আমার সংজ্ঞায় কি বলছিলাম ভাই, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে কি প্রত্যয় যুক্ত হবে? আপত্যয়। দেখেন বেদ বিশেষের সাথে যদি আপত্যয় লাগাই তাহলে শব্দটা কি হয়ে যায় ভাই? বেতা। কি হয়ে গেছে? বেতা। তাহলে নাম ধাতু। বাঁকা বিশেষণের সাথে যদি আমি আপত্যয় লাগাই তাহলে হয় বাঁকা। আমি যেহেতু সন্ধির ক্লাসটা এখনো পড়াইতে পারি না, এই জন্য আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার বাঁকা আবার আপত্যয় লাগাইলে কেমনে বাঁকা হয়? এই উত্তরটা স্যার। আমরা নেক্সট ক্লাসে, নেক্সট মাসে যখন আমরা লেকচার 5 আর লেকচার 6 পড়বো তখন আপনি পেয়ে যাবেন সন্ধির ক্লাসে। কেমনে ভাই? সন্ধির নিয়মে আ যোগ আ আউটপুটে হয় ভাই আ, এরকম একটা সন্ধিও আছে। আমরা বলি বিদ্যা যোগ আলয় ইকুয়াল টু বিদ্যালয়। 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 এই যে বিদ্যাতে দেখেন আবশ্যে, আলয় শব্দেও আবশ্যে, আউটপুটে বিদ্যালয়, এখানেও আ আসে। সন্ধির এই নিয়ম অনুসারে বাঁকার সাথে যদি আপত্যয় যুক্ত করি তাহলে আই হবে। বুঝাইতে পারছি কিনা ভাই? জি জি স্যার স্যার। বুঝছি। ওকে। ভনভনের সাথে যদি আমি আ লাগাই তাহলে কি হয় ভাই? ভনভনা। তাহলে দেখেন তো, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পর আপত্যয় যুক্ত হলে তারা নাম ধাতু বলে। তাহলে আমি বলতে পারি বেতা একটা নাম ধাতু, বলা যায় কিনা? কথা বলেন। জি জি স্যার। স্যার। জি স্যার। বাঁকা একটা নাম ধাতু, ভনভনা একটা নাম ধাতু, বলা যায়। জি স্যার। জি পরীক্ষায় স্যার। কেমনে কোশ্চেন আসবে একটু খেয়াল করেন। পরীক্ষায় কোশ্চেন আসবে, শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, এই বাক্যে বেতাচ্ছেন কোন ধাতু? উত্তর হবে নাম ধাতু।
কঞ্চিটি বাকিও না, এই বাকি বাকিও, এটা কোন ধাতু হবে তাহলে এবার আপনারা বলেন। নাম ধাতু। তাহলে নাম মাসিগুলো ধাতু। ভন বানাচ্ছে, মাসিগুলো ভন বানাচ্ছে, এই বাকি ভন বানাচ্ছে, এটা কোন ধাতু হবে ভাই? নাম ধাতু। নাম ধাতু। এই তো বুঝে গেছেন। কারো কোনো প্রশ্ন আছে আর ভাই? না স্যার। না নাই। স্যার। নাম ধাতু নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? তাহলে নাম ধাতুর পরে আমরা যেটা পাবো তার নাম বলা হয় প্রযোজক অথবা নিযন্ত ধাতু। প্রযোজক অথবা নিযন্ত ধাতু। আসেন সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা কি ভাই? মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে, মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আপত্যয় যুক্ত করে যে যে ধাতু পাওয়া যায়, সরি, যে ধাতু পাওয়া যায় তাকে প্রযোজক অথবা নিযন্ত ধাতু বলে। আমার সাথে যারা আছেন একটু খেয়াল করবেন, আমি একটা কথা লিখছি যে মৌলিক ধাতুর পর প্রেরণার্থে আপত্যয়। এই প্রেরণার্থে আপত্যয়, এই কথা কি আপনি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, পজিটিভ ভার্ব। পজিটিভ বা ভেরি গুড, আপনি বুঝে গেছেন, ইংলিশে বুঝছেন। এখন প্রেরণার্থে মানে কি? নিজে না করে আরেকজনকে দিয়ে করানো অর্থে, এবং এটাকেই আমরা বলি প্রেরণার্থে। এবং ওই বাক্যের যে ক্রিয়াটা থাকবে সেইখানে যদি আপত্যয় যুক্ত হয় তাহলে সেটা হবে প্রযোজক ধাতু। তিনটা বাক্য আমরা সবাই জানি। একটা বাক্যের নাম হলো গিয়া মা শিশুকে দেখাচ্ছে। শিশুকে খাওয়াচ্ছেন। চাঁদ চাঁদ দেখায়। দেখাচ্ছে। আমি এটা লিখি ভাই, চাঁদ দেখায়। তার পরের বাক্যটা যদি আমি লিখি, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। আমি যদি এই বাক্যের দিকে যাই, এটা লিখলাম। তারপরে রেখে লিখলাম রাখাল গরুকে ঘাস খাওয়ায়। একটু আমার সাথে যারা আছেন প্রত্যেকে একটু খেয়াল করেন তো ভাই, মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে চাঁদ দেখার কাজটা কার? মান না শিশুর ছিল? শিশু চাঁদ শিশুর ছিল, ওর ছিল। ও কাজটা মাকে দিয়ে করায় নিচ্ছে। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, পড়ার কাজটা কার ছিল? ছাত্রদের না শিক্ষকের? ছাত্র। ছাত্রদের। ছাত্রদের। ছাত্রদের পড়ার কাছে ছাত্রের কাজটা শিক্ষককে দিয়ে করাচ্ছে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ঘাস খাওয়ার কাজটা কার ছিল ভাই? গরু খাচ্ছে স্যার। গরুর। কিন্তু খাওয়াই দিচ্ছে কে ভাই? গরুর কাজটা করে দিচ্ছে রাখাল। তো দেখেন মূল কাজ ছিল এদের, বাট এরা কাজটা করায় নিচ্ছে কি অন্যদেরকে দিয়ে। তাহলে আপনি প্রেরণার্থে এতটুকু তো বুঝতে পারছেন, প্রেরণার্থে কেমনে আসলো। জি স্যার। এখন ওই লোকে মৌলিক ধাতুর পর আপত্যয় হয়েছে কিনা সেইটা। তাহলে দেখেন এখানে দেখায় শব্দ বিশ্লেষণ করলে আমরা পাই দেখ দেখ। যোগ আ যোগ অন্তস্থ। দেখেন তো ভাই মৌলিক ধাতুর পর আপত্যয় হয়েছে কিনা। জি স্যার। জি স্যার। পড়াচ্ছেন শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই পর পর। যোগ আ যোগ ছেন। আবার খাওয়া শব্দ বিশ্লেষণ করলে আমরা পাই খাও যোগ আ যোগ অন্তস্থ। দেখেন তো প্রত্যেকটা ক্ষেত্রে মৌলিক ধাতুর পর আপত্যয় বসছে কিনা জি স্যার। প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এই যে মৌলিক ধাতুর পর প্রেরণার্থে, নিজে না করে আরেকজনকে দিয়ে করানো অর্থে মৌলিক ধাতুর পর যখন আপত্যয় যুক্ত হয়ে যায় তখন তাকে প্রযোজক বা নিযন্ত ধাতু বলে। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? না স্যার। নাই। একটা জিনিস, অনেক ব্যাকরণবিদ প্রযোজক এবং নিযন্ত ধাতু দুটো তো এক জানি। অনেক ব্যাকরণবিদ কর্মবাচ্যের যে ধাতুটা আছে, কর্মবাচ্যের ধাতুকে তিনি আলাদা ধাতুর আন্ডারে নিতে চায় না। তার মতে কর্মবাচ্যের ধাতুটা বেসিক্যালি প্রযোজক ধাতুরই অন্তর্ভুক্ত তাদের মতে। দ্যাট মিনস প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু দুটাই কি সেম, এইরকম অনেকে মনে করে। যেহেতু এরকম অনেকে মনে করে, এটা নিয়ে আমরা পরে বলছি, বাট আমরা কর্মবাচ্যের ধাতুটা আপনাকে বুঝাবো। চলেন কর্মবাচ্যের ধাতুটা কিরকম, প্রযোজক ধাতু যেহেতু বুঝতে পারছেন, আমরা কর্মবাচ্যের ধাতু বুঝাই। কর্মবাচ্যের ধাতু, এই যে কর্মবাচ্যের ধাতু পাইলেন, কর্মবাচ্যের ধাতুতে সংজ্ঞা টঙ্গা লেখার দরকার নাই, বা দুটো বাক্য মনে রাখবেন। বাক্য দুইটা কি কি ভাই? একটা হলো গিয়া দেখেন
আমি লিখলাম কাজটি ভালো দেখায় না, এটা একটা বাক্য। আর একটা বাক্য, যা কিছু হারায় গিন্নি বলে, গিন্নি বলে কেসটা বেটাই চোর। এবার আমার একটু খেয়াল করেন, প্রথম বাক্য কি ছিল ভাই? কাজটি ভালো দেখায় না, 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য ছিল যে কি ভাই? যা কিছু হারায় গিন্নি বলে কেসটা বেটাই চোর। আপনাকে যদি এই 2টা বাক্য পরীক্ষায় দিয়ে বলে এটা কোন বাচ্চার উদাহরণ, আপনি উত্তর দিবেন। খেয়াল করেন, আমার কথা বুঝেন। যা কিছু হারায় গিন্নি বলে কেসটা বেটাই চোর, কাজটি ভালো দেখায় না, এই 2টা বাক্য আপনাকে পরীক্ষা দিয়ে যদি বলে এটা কোন বাচ্চার উদাহরণ, তাহলে আপনি 100% উত্তর দিবেন এটা কর্মবাচ্যের উদাহরণ। বাট অপশনে যদি কর্মবাচ্য না থাকে তাহলে এটার উত্তর দিবেন প্রযোজক ধাতু। বুঝাইতে পারছি কিনা ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, একইভাবে মা শিশুকে চাঁদ দেখায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এটা কোন ধাতু উদাহরণ? 100% উত্তর হবে প্রযোজক বা নিযন্ত ধাতু। অপশনে যদি প্রযোজক বা নিযন্ত না থাকে তাহলে উত্তর দিবেন কর্মবাচ্যের ধাতু। আমি কি কর্মবাচ্য। বুঝাইতে পারছি কিনা? জি জি স্যার। স্যার। তাহলে আমরা একটা জিনিস সবাই বুঝলাম, যেটা কর্মবাচ্যের ধাতু ওইটাই প্রযোজক ধাতু, যেটা প্রযোজক ধাতু ওইটাই কর্মবাচ্যের ধাতু। এইটা পর্যন্ত কি বুঝতে পারছে কিনা? স্যার দুইটাই থাকলে আচ্ছা, এইটাই। ধরুন যা কিছু আরে গিন্নি বলে কেসটা বেটাই চোর বা কাজটি ভালো দেখায় না, এটা কোন ধাতু? অপশনে কর্মবাচ্য আছে, প্রযোজকও আছে, আপনি উত্তর দিবেন কর্মবাচ্যের ধাতু। আর কর্মবাচ্য। যদি না থাকে তাহলে প্রযোজক। একইভাবে মা শিশুকে চাঁদ দেখায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এটা কোন ধাতুর উদাহরণ? অপশনে প্রযোজক আছে, প্রযোজক। কর্মবাচ্য আছে, আপনার উত্তর হবে প্রযোজক। অপশনে যদি প্রযোজক না থাকে তাহলে উত্তর দেবে কর্মবাচ্য। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। কারো জি কোনো স্যার। প্রশ্ন আছে? না স্যার। ওকে, ফাইন। কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এখন যেটা পড়বো, যৌগিক ধাতু। স্যার এটার এই বলা হয়, দুইটা বাক্য ছাড়া কি আর আসতে পারে না কর্মবাচ্যের ধাতু উদাহরণে? না চিটাগাং এর আপু আর কোনোটা আসবে না, এই দুটোই আসবে। বুঝতে পারছি? যৌগিক ধাতু, তারপরটা হলো গিয়ে ভাই স্যার সংযোগ কেমনে মূল ধাতু। বুঝছেন চিটাগাঙ্গে? জি, আপনি চিটাগাং এর না? জি যিনি একটু স্যার। আগে কথা বললেন, যিনি একটু আগে কথা জি বললেন, স্যার। চিটাগাং এর ছিলেন কিনা? জি। ওই আমি আপনাদের চিটাগাং এ পড়াইতে যাই তো, ক্যারিয়ার ম্যাপের ব্রাঞ্চে, তো ওই জন্য আর কি আপনাদের ভাষাগুলোর সাথে পরিচিত হয়েছি, এই জন্য বললাম। যৌগিক ধাতু, সংযোগ মূল ধাতু, এটার আর একটা নাম হলো কি ভাই? মিশ্র ক্রিয়াও কেউ বলে, মিশ্র ক্রিয়া। আচ্ছা, আপনাকে চিটাগাং এর আপু বলে কি আপনি আবার মন খারাপ করছেন নাকি? না না স্যার। না। মন খারাপ করেন না, আমরা এমনই দুষ্টামি বাদরামি করি। আপনি অফলাইনে এলে দেখতে পাইতেন যে আমি কি পরিমাণ দুষ্টামি করি। আপনাদের অনলাইনে তো আমি দুষ্টামি করি না, বাট অফলাইনে আমি অনেক মজা করি, বুঝতে পারছেন? এই জন্য মাঝে মাঝে অসুবিধা দুই নেই একটা স্যার। দুষ্টামি 5 লাইন পাইলে এটা ছাড়ি না, ধরে রাখি। রেডি? তাহলে দেখেন, যৌগিক ধাতু, সংযোগ মূল ধাতু, আর একটা নাম হলো মিশ্র ক্রিয়া, কথা কিন্তু একই। এখন এটা কারে বলে ভাই? সংজ্ঞাটা দেখেন কি আছে, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে কর, হ, দে, পা, থা, ছাড় ইত্যাদি ধাতু থাকলে তা যৌগিক অথবা ভাই সংযোগমূল অথবা মিশ্র ক্রিয়া হবে। এই পর্যন্ত লিখলাম। এক্সাম্পল দেখেন, আমি সংজ্ঞাটা কি লিখছি, আপনাদের ভিতরে যে কেউ একজন পড়েন তো, পড়েন, যে কেউ একজন পড়েন, ছেলে বা মেয়ে, যে কোনো একজন একটু সংজ্ঞাটা পড়েন তো, কি লিখছি ভাই? বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে কর, হ, দে, পা, মা, ছাড় ইত্যাদি ধাতু থাকলে তা যৌগিক সংযোগমূল মিশ্র বুঝতে পারছি, ক্রিয়া। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এটা খা খা হবে। হবে, এটা খা হবে।
ও আচ্ছা আমার আচ্ছা। লেখায় সমস্যা ছিল, এবার বোঝা গেছে। জি স্যার, থ্যাংক এই ইউ জন্য আপনাদের। বুঝছিলাম না। হ্যাঁ, বুঝতে পারছি। এবার একটু দেখেন তো, আমি যদি এখানে লিখি ভাত, এরপর লিখছি ভাই দে, বলো তো ভাত একটা নাম বুঝাইছে, এটা কি একটা বিশেষ্য না? জি স্যার। ভাত জি একটা স্যার। বিশেষ্য। স্যার তারপরে বসেছি দে, সাবানার একটা ছবি ছিল ভাত দে, এবং সেই ছবিতে সাবানা ভাতের পাতিল নিয়ে দৌড় দেয়, রাজীব তার জন্য তাকে মারে। আবার রফিক আজাদ নামক একজন ভদ্রলোক আছে, তার একটা স্কেচ ছিল, দুর্ভিক্ষ নিয়ে আঁকতে, যে তিনি স্কেচে লিখছিলেন ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। তাহলে জি জি দেখেন, স্যার। এই যে ভাত একটা বিশেষ্য, তার সাথে লাগাইলাম দে, সঙ্গ অনুসারে এটা মিলছে, তার মানে এটা যৌগিক বা সংযোগমূল ধাতু। একইভাবে ভালো, আমাদের দেশে বিশাল বড় একটা কাউয়া ছিল, সেই কাউয়াটা এখন নাই, কাউয়াটা এখন পলাইছে, তার নাম জি হইলো স্যার। কাউয়া কাদের। ভদ্রলোক কিছু হইলে মাসুদকে ডেকে বলতো না, ভালো হয়ে যাও মাসুদ। তো এই যে ভালো, এটা একটা ভাই বিশেষণ। এরপরে যদি আমি লাগাই ভাই হ, ভালো হ, দেখেন বিশেষণের পরে এই অব্যয়গুলো মানে এই ধাতুগুলোর একটা বসলে সেটা কি হবে ভাই? যৌগিক বা সংযোগমূল ধাতু। আরো একটা যদি বলি, অনুকার অব্যয়, ভন ভন, এর লগে যদি লাগাই কর, তাহলে ভন ভন কর। তাহলে দেখেন তো, এই যে ভাত দে, ভালো হ, ভন ভন কর, এগুলোকে আমি যৌগিক বা সংযোগ বলবো, মিশ্র ক্রিয়া বলতে পারি কিনা? জি জি স্যার। স্যার। জি পারা স্যার। যায়, সঙ্গ অনুসারে পারা যায় না? জি করা স্যার। যায়। জি পারা স্যার। যায়। বাট পরীক্ষায় কিন্তু এই বাক্য আসবে না, পরীক্ষায় অন্য দুইটা বাক্য আসবে। পরীক্ষায় কি বাক্য আসবে? আমি বাক্য দুইটা আপনাদেরকে একটু লিখে দেখাই। বাক্য দুইটা কি দেখেন, আমি এখানেই লিখি, আমরা তাজমহল দর্শন করলাম। এই যে আমরা তাজমহল দর্শন করলাম, এই দর্শন একটা বিশেষ্য। এই দর্শনের পর দেখেন করলামে কর আছে, দ্যাট ইজ, এটাকে মিশ্র ক্রিয়া বলা যায়, যৌগিক বা সংযোগমূল ধাতু বলে। আর একটা বাক্য হইলো এরকম, তোমাকে দেখে, তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম। এই যে তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, এই প্রীত একটা বিশেষণ, তারপর হলামে দেখেন কি আছে ভাই? হ আছে। দ্যাট মিনস, দ্যাট ইজ হোয়াই, এই যে আমরা তাজমহল দর্শন করলাম, তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, এই জিনিসগুলোকে আমরা বলি কি, হলামটা হুনাম হয়ে গেছে। আচ্ছা, আমরা বিশেষ প্রীত হলাম, এই যে জিনিসগুলো পাইলাম, দেখেন হোলামে হ আছে, দ্যাট মিনস এটাকে মিশ্র ক্রিয়া বা যৌগিক বা সংযোগমূল ধাতু বলা যায়। এই পর্যন্ত নিয়ে এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বা প্রশ্ন আছে কিনা বলেন তো ভাই? না যৌগিক স্যার। বা সংযোগমূল না মিশ্র না ক্রিয়া, কারো স্যার। কোনো প্রবলেম না আছে? স্যার। নাই। আচ্ছা, এরপরে দেখেন আপনি আরেকটা জিনিস পাবেন, তার নাম হইলো অসম্পূর্ণ ধাতু। জাস্ট মুখস্থ করতে হবে, আর কিছু না। অসম্পূর্ণ ধাতু, জাস্ট মুখস্থ। এই অসম্পূর্ণ ধাতু টোটাল আছে কটা ভাই? 5টা। কি কি আছে 5টা ভাই? আ, আজ, ন, বট, আর একটা লেগে ভাই থাক। এই যে জিনিসগুলো আছে, এগুলো আমরা বলি অসম্পূর্ণ ধাতু। অর্থাৎ আ, আজ, ন, বট, থাক, এই 5টাকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। পরীক্ষায় আসবে, যে কোনো একটা উঠায় দিয়ে বলবে নিচের কোনটা অসম্পূর্ণ ধাতু, অথবা আ কোন ধরনের ধাতু? অসম্পূর্ণ। আজ কোন ধরনের ধাতু? অসম্পূর্ণ। ন কোন ধরনের ধাতু? অসম্পূর্ণ। বট কোন ধরনের ধাতু? অসম্পূর্ণ। থাক কোন ধরনের ধাতু? অসম্পূর্ণ। তার মানে আ, আজ, ন, বট, থাক, এগুলোর কি ধাতু বলা হয়? উত্তর, এগুলোকে অসম্পূর্ণ ধাতু বলা হয়। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে ভাইয়া? না স্যার। নাই। আরেকটা জিনিস পাবেন, ধাতুর গণ। এটা একটা টপিক আমরা পাই, ধাতুর গণ। আপনাকে প্রথম প্রশ্ন করে ধাতুর গণ কয়টা, যদি আপনাকে বলে ধাতুর গণ কয়টি, ধাতুর গণ কয়টি, এই কোশ্চেন যদি করে, তাহলে আপনার উত্তর হবে ধাতুর গণ ভাই 20টা। ধাতুর গণ 20টি, এটা মনে রাখলেই চলবে। আবার গণ শব্দের অর্থ হলো গিয়া ভাই, আরেকটা কোশ্চেন আসে, গণ শব্দের শ্রেণী। অর্থ হইলো গিয়া শ্রেণী। এই এতটুকু মনে রাখলেই চলবে, আর কিছু মনে রাখা লাগবে না। তাহলে আপনাকে যদি বলে ধাতুর গণ কয়টি, উত্তর হবে ভাই ধাতুর গণ 20টা। ভাই গণ শব্দের অর্থ কি? উত্তর, গণ শব্দের অর্থ হলো শ্রেণী। এই পর্যন্ত কি আমাদের ক্লাসের এই ধাতু নিয়ে যে আলোচনা করছি, এই আলোচনায় বুঝতে পারি না এমন কেউ কি আছেন যে ধাতুর নিয়ে আলোচনা করে আমি বুঝতে পারি নাই? যারা আমার সাথে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের কি কোনো প্রবলেম আছে ভাই? না স্যার। ওকে, নাই। তাহলে ধাতু নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে,
এরপর আমরা যে টপিকটা আলোচনা করবো আজকের ক্লাসের লাস্ট টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকের নাম প্রকৃতি ও প্রত্যয়। আজকে সকালে 11:30টায় এই প্রকৃতি ও প্রত্যয়ের উপর একটা লাইভ ক্লাস ছিল। আপনারা যারা ছিলেন অনেকেই হয়তো সেই ক্লাসটা করছেন বা জানেন। এখন এই জি স্যার, প্রকৃতি জানি। প্রত্যয় নিয়ে প্রকৃতি প্রত্যয় নিয়ে আগে কিছু কথা কম একটু শুনবেন। বেসিক্যালি প্রকৃতি প্রত্যয় আমরা বলি মুখস্থ পাঠ কিছু আইটেম আছে। মুখস্থ পাঠ আইটেম কি কি ভাই? এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, বানান, শব্দের শ্রেণীবিভাগ, সন্ধি আর প্রকৃতি প্রত্যয়। এই 9টা আইটেম কেউ মুখস্থ করতে পারলে তার জন্য সবচেয়ে ভালো। বাট প্রকৃতি প্রত্যয় এটা টোটাল টপিকটাই মুখস্থর। আপনি মুখস্থই করবেন, বাট কিছু কৌশল আছে যে কৌশল অবলম্বন করলে মুখস্থ জিনিসটা সহজ হয়ে যায়। ওই যে মুখস্থ করা জিনিসটা সহজ হয়ে যাবে কৌশল অবলম্বন করলে, ওই কৌশলগুলো আমি এখন ক্লাসে দেখাবো। বাট টপিকটা সম্পূর্ণটাই কি করতে হবে ভাই? মুখস্থ করতে হবে, মুখস্থ পড়তে হবে। এবং কোশ্চেন কিরকম আসে সেটা আমি বলবো। তার মানে এই টপিকটা আমি না পড়ে আপনি যদি নিজে পড়েন বাসায় প্রকৃতি প্রত্যয়, আমাদের যে ক্যারিয়ার ম্যাপের বইটা দেওয়া আছে বা অন্য কোনো যদি আপনি বই আপনি পড়েন, সেই বইয়ের যতগুলো প্রকৃতি প্রত্যয়, কোনটা কীট প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়, এরকম করে পড়ার সময় যদি মনোযোগ সহকারে এই কীট প্রত্যয় তদ্ধিত প্রত্যয় গুলো পড়েন, পড়ার পর যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়েন, অন্তত প্রকৃতি প্রত্যয় থেকে যে কোশ্চেন গুলো আসবে সেটা পারবেন। বেসিক্যালি এই প্রকৃতি প্রত্যয় কোনো টিচার শিখাবে এই আশায় না থাকাটাই ভালো। তারপর আমি কিছু জিনিস আপনাকে চাই শিখাইতে, কেন জানো? এই যে কিছু জিনিস আছে প্রকৃতি প্রত্যয় আপনাকে সহজ করে দিবে বা আপনার জন্য সহজ হবে, ওই জিনিসগুলো আমি আপনার ক্লাস এখানে আলোচনা করব। বাট টপিকটা কিন্তু মুখস্থের। আমি কি আমার কথা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। সবাই বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। বাকিরা? জি, বাকিরা বুঝতে পারছেন? তাহলে আমার হলো কথাটা টপিক মুখস্থ করুন, বাট কিছু জিনিস আছে ওই যে জিনিস আমি একটু শিখাই, ওই জিনিসটা আমি একটু দেখাই। তাহলে দেখেন, প্রকৃতি প্রত্যয় লিখলাম, আমি এখানে একটা লাইন লিখলাম, প্রকৃতি দুই প্রকার। এটা লেখার পর আমি লিখলাম যথা। 1 নাম্বার যেটা পাবেন আমরা বলি নাম প্রকৃতি, এবং 2 নাম্বার দিয়ে যেটা পাই সেটাকে আমরা বলি ভাই ক্রিয়া প্রকৃতি। তাহলে আমার সাথে যারা আছেন তারা তো সবাই দেখলেন যে ভাই প্রকৃতি কয় প্রকার? 2 প্রকার। একটার নাম কি প্রকৃতি লিখছি ভাই? নাম নাম প্রকৃতি। নাম প্রকৃতি, প্রকৃতি, আর ক্রিয়া ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি। এবার দেখেন, আমি এখানে 1 নাম্বার দিয়ে লিখলাম, নাম প্রকৃতি নিয়ে একটু লিখছি। নাম প্রকৃতি কাকে বলে? আমি লিখলাম বিভক্তিহীন নাম শব্দকে নাম প্রকৃতি অথবা প্রাতিপদিক বলে। প্রাতিপদিক বলে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, বিভক্তির নাম শব্দকে কি বলে? উত্তর হয় প্রাতিপদিক। আজকে আপনি আরেকটা জিনিস জানবেন, বিভক্তির নাম শব্দকে নাম প্রকৃতির প্রাতিপদিক বলে। এটা আপনি আজকে জানলেন। এখন আমার প্রশ্ন হলো যে বিভক্তির নাম শব্দকে নাম প্রকৃতি বা প্রাতিপদিক বলে, বিষয়টা কেমন যদি আমাকে একটু দেখাইতেন, আমি একটু দেখতে চাই। দেখেন আমি একটু এইখানে লিখি প্রাতিপদিক বলে। যেমন লিখলাম, যেমন লিখে শব্দটা লিখলাম ঢাকা, শব্দ লিখলাম ভাই কবি, ইত্যাদি। এখন আপনার প্রশ্ন হইলো ভাই কেমনে এটা নাম প্রকৃতি হইলো? এই কোশ্চেনটা আপনার মনে যাচ্ছে না? যারা আছেন আমার সাথে কথা জি বলেন। স্যার। আপনারা বিভক্তি জানেন কয় প্রকার? আমার সাথে কারা কারা আছেন একটু মাইকটা মিউট করে আনমিউট করে একটু কথা বলতে দেখি যে কোনো পুরুষ সম্প্রদায় আমার সাথে আছেন কিনা। আছি স্যার। জি স্যার, আছে? আছি। আচ্ছা, আপনারা ক্লাস আমি জানি পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখেন, তারপরে কয়েকজন আছেন আমার সাথে একটু কথা বললেন, টপিকটা যেহেতু পড়াচ্ছে আমার ভালো লাগবে। জি আছেন স্যার, কিনা? বলছি তো স্যার। আছি স্যার। ওকে ফাইন। এবার একটু খেয়াল করেন তো ভাই, আপনি বিভক্তি পড়ছেন, বিভক্তি 7 প্রকার স্যার। জি স্যার। এই যে বিভক্তি ভদ্রলোক বলছেন 7 প্রকার। এখানে যারা নারী সম্প্রদায় আছেন তারা কি ভদ্রলোকের সাথে একমত প্রকাশ করেন যে বিভক্তি 7 প্রকার? জি স্যার। আচ্ছা করেন। আমি যেহেতু সমস্যায় মানে কারকের ক্লাস করাই নাই, এই জন্য আপনাদের এখন আমি কিছু কইলাম না। যদি 8 কারকের প্রকার না স্যার? কারকের ক্লাস করানোর পর যদি আপনি কইতেন যে বিভক্তি 7 প্রকার, তাহলে আপনার এই অনলাইনেই মারামারি শুরু করে দিতাম আপনার লগে। বুঝতে জি পারছেন? স্যার। জি যেহেতু স্যার। আমি কারক পড়াই নাই এই জন্য অনলাইনে আপনার সাথে মারামারিটা করতে পারলাম না।
নাহলে আজকে কিন্তু আপনার লাগে আমার একটা চরম ফাটাফাটি হয়ে যেত, মানে মারামারি একটা হয়ে যেত। স্যার আমরা অনলাইনে সেফ আছি স্যার। অনলাইনে সেভ আছেন, ঠিক আছে ভাই। বিভক্তি হলো দুই প্রকার। বিভক্তি কয় প্রকার? ও জি স্যার, 2 প্রকার। ও দুই আচ্ছা, প্রকার। প্রধানত দুই প্রকার। স্যার একটা হলো নামে কি বুঝছি শব্দ স্যার, বিভক্তি, প্রথমত তো 2 প্রকার। হ্যাঁ প্রথমত বা প্রধানত। প্রথমত বা প্রধানত বিভক্তি হলো দুই প্রকার, একটা হলো শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। ভাইয়া শব্দ ক্রিয়া বিভক্তি বিভক্তি। 7 প্রকার। শব্দ বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকার। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় একটু শব্দ বিভক্তিটা আগে একটু লিখি, তারপর একটু বুঝাই। শব্দ বিভক্তি, শব্দ বিভক্তি 7 প্রকার। 7 প্রকার শব্দ বিভক্তি কি কি আছে? যেমন আমরা এখানে যদি বলি প্রথমা, শূন্য, স্বরেয়, রস্যই। তারপরটা পাবেন কি ভাই? দ্বিতীয়া, কে, রে, এরে। রে রে পারলে আমার লগে বললেন। তৃতীয়া, দ্বারা দিয়ে কর্তৃক। তারা দ্বারা দিয়ে, দিয়া কর্তৃক। গুড, দ্বারা দিয়ে কর্তৃক। তাহলে চতুর্থ কি হবে ভাই? দ্বিতীয় মতোই স্যার। হইতে দ্বিতীয় থেকে মতো। যে। রে, এরে, এরে জন্যে, নিমিত্তে। আরেকটা আসবে নিমিত্তে। নিমিত্তে। পঞ্চমীতে যদি তাকাই তাহলে কি হয় ভাই? হতে থেকে চেয়ে। থেকে চেয়ে। থেকে হতে থেকে যে। চেয়ে। ষষ্ঠীতে যদি তাকাই তাহলে কি হবে ভাই? রয়ের। র, র এ। এর। সপ্তমীতে কি হবে ভাই? এ, এ অ তে এ, ত এখানেতে। তাহলে শব্দ বিভক্তি কয় প্রকার ভাই? 7 প্রকার। 7 প্রকার। শব্দ বিভক্তি কয় প্রকার? 2 দুই প্রকার। প্রকার। একটা হলো শব্দ আর একটা হলো ক্রিয়া। এই 7 প্রকার শব্দ বিভক্তি আমাদের লাগে। এবার একটু খেয়াল করবেন, যখন কোনো একটা শব্দের শেষে এই 7 প্রকার শব্দ বিভক্তির যে কোনো একটা থাকবে, তখন তাকে আমরা বলবো ভাই পদ, জি বা স্যার। অন্য কিছু বলা যেতে পারে। বাট যখন কোনো শব্দের শেষে এই 7 প্রকার বিভক্তির একটাও থাকবে না, তখনই তার নাম হবে নাম প্রকৃতি অথবা নাম প্রাতিপদিক। নাম। নাম প্রকৃতি অথবা কি প্রাতিপদিক। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে একটা বিভক্তি আছে প্রথমা, এটার আরো একটা নাম আছে ভাই শূন্য বিভক্তিও বলা হয়। জি স্যার। প্রথমা বা শূন্য। একটু খেয়াল করবেন, একমাত্র কারকের ক্ষেত্রে কোন জায়গায় যদি কোনো বিভক্তি না থাকে, সেখানে একটা বিভক্তি ধরা যায়, তার নাম হলো প্রথমা বা শূন্য। বাট কারক বাদে অন্য যে কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় এবং সেখানে যদি কোনো বিভক্তি না থাকে, সেখানে প্রথমা বা শূন্য বিভক্তি ধরা যাবে না। আমি কথাটা কি বলছি আবার একটু খেয়াল করেন। কারকের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো বিভক্তি না থাকলে সেখানে শূন্য বা প্রথমা বিভক্তি ধরা যাবে। বাট কারক বাদে অন্য যে কোনো জায়গায় যদি কোনো বিভক্তি না থাকে, তাহলে আমি সেখানে বিভক্তি ধরতে পারবো না। আর যখন কোনো শব্দে বিভক্তি থাকবে না, তখন তার নাম হয়ে যাবে নাম প্রকৃতি নাম বা প্রকৃতি। প্রাতিপদিক। যেমন আমি এখানে শব্দটা লিখলাম ঢাকা, কলম। আর একটা শব্দ লিখছি ভাই কবি। ভাই ঢাকা শব্দ উচ্চারণ করলে আপনার শব্দের শেষে লাস্টে মুখ থেকে আসে কি আসছে কিনা? জি স্যার। দেখেন তো এই বইলা কোনো বিভক্তিকে আমি এখানে লিখছি কিনা? না না স্যার। স্যার। তার মানে ওটারে নাম প্রকৃতি বা প্রাতিপদিক বলা যায়। এটা নিয়ে কোনো ডাউট আছে? না না স্যার। স্যার। নাই। তাহলে কবি শব্দ উচ্চারণ করার পর মুখ থেকে লাস্টে কি রশ্মি আসছে না? জি স্যার। রশ্মি বলে কিন্তু বিভক্তি একটা এখানে লিখছি, আছে কিনা? হ্যাঁ স্যার। কিন্তু এটা কারক না। দ্যাট ইজ ওয়াই এই স্যার। কবিতে রশ্মিকার বিভক্তি থাকলেও আমি বিভক্তি প্রাতিপদিক। শূন্য বা প্রথমা ধরতে পারবো না। তার মানে আমাকে ধরে নিতে হবে এখানে কোনো বিভক্তি নাই। বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে ঢাকার কবি এই দুটাকে নাম প্রকৃতি বা প্রাতিপদিক বলা যায়। এটা নিয়ে কি এখন কোনো মারামারি আছে আর? না স্যার। না স্যার। আচ্ছা, তাইলে আমি এইখানে যে লিখলাম, সরি, এই যে এখানে যে আমি লিখলাম, দেখেন তো এখানে কি বলছি? নাম প্রকৃতি। বিভক্তি নাম শব্দকে নাম প্রকৃতি বলে, নাম প্রকৃতি বা প্রাতিপদিক বলে। যেমন লিখলাম ঢাকা, কবি ইত্যাদি। তাহলে নাম প্রকৃতি আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। Okay. নাম প্রকৃতির পর আমরা যেটা পাবো ভাই ক্রিয়া প্রকৃতি। আমি একটু আগেই কিন্তু ক্রিয়া প্রকৃতির একটা অংশ পড়াইছিলাম ধাতুর সাথে। আপনারা অনেকে খেয়াল করছিলেন কিনা? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাই তাকে বলা হয় ধাতু। ক্রিয়ামূল, ক্রিয়া প্রকৃতি পড়াইছিলাম, মনে আছে? জি স্যার। ওকে, তাহলে আমি এখানে লিখে দিলাম ক্রিয়াপদের মূল অংশকে মূল অংশ। ক্রিয়া প্রকৃতি বলে। যেমন চলন্ত শব্দটাই লিখি, বিশ্লেষণ করলে পাই চল। চল প্লাস চল। এই যে চল যেটা পাইলাম, এটার নামই ক্রিয়া প্রকৃতি। বুঝাইতে পারছি কিনা ভাই?
জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। চল, এই অংশটার নামই ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি যে দুই প্রকার, নাম প্রকৃতি আর একটা হলো ক্রিয়া প্রকৃতি, এই আলোচনা নিয়ে এখন আর কারো কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? স্যার স্যার জি। বলছিলাম কি, স্যার ক্রিয়া প্রকৃতি আর ধাতুকে একই কথা? ও, ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে স্যার ক্রিয়া প্রকৃতি আর ধাতু কি একই কথা? একই জিনিস, ক্রিয়া একই জিনিস, প্রকৃতি আর ধাতু। একই জিনিস। ক্রিয়া প্রকৃতি, ধাতু, ক্রিয়া মূল একই জিনিস। আর ক্রিয়া প্রকৃতি বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি, এই যে এই চিহ্ন, আর এই চিহ্নটার নামই ভাই ধাতু চিহ্ন। এটার আরো একটা নাম আছে প্রকৃতি চিহ্ন, একই কথা। বুঝাইতে পারছি? অর্থাৎ জি যিনি স্যার। কোশ্চেন করছেন স্যার যে ধাতু, ক্রিয়ামূল আর ক্রিয়া প্রকৃতি একই জিনিস, বুঝাইতে পারছি কিনা ভাইয়া? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, এই পর্যন্ত বুঝলে তার পরের অংশে আমরা যদি যাই, পরের অংশে লিখলাম প্রত্যয় দুই প্রকার। কীট প্রত্যয় প্রত্যয় দুই প্রকার তদ্ধিত। কিরকম ভাই? কৃৎ প্রত্যয়, কৃৎ তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। নাম প্রত্যয়, আর একটা হলো গিয়া 2 নম্বর ক্রিয়া প্রত্যয়। জি স্যার। তাহলে প্রত্যয় দুই প্রকার, একটা হলো নাম প্রত্যয় আর একটা হলো গিয়ে ক্রিয়া প্রত্যয়। 1 নম্বর, নাম প্রত্যয় কারে বলে? উত্তর, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে। সাথে যা যুক্ত হয় তাকে নাম প্রত্যয় বলে। যেমন আমি এখানে লিখলাম ঢাকা যোগ আই ইকুয়াল টু কি হয়েছে ভাই? ঢাকায়। 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 এই ঢাকা এটা হলো গিয়ে নাম প্রকৃতি, এটাকে আমরা বলি নাম প্রকৃতি। আর এটার সাথে যেটা যুক্ত হয়েছে তার নাম নাম প্রত্যয়। তাহলে নাম প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাকে কি প্রত্যয় বলে ভাই? নাম নাম প্রত্যয়। প্রত্যয়। নাম প্রত্যয়। কি প্রত্যয়? নাম প্রত্যয়। তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর দুনিয়ায় নাম প্রকৃতির সাথে যাই যুক্ত হবে তার নামই নাম প্রত্যয়। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? নাম জি প্রত্যয়, স্যার। তদ্ধিত প্রত্যয় একই। ওই তদ্ধিত প্রত্যয় কীট প্রত্যয় ওটা পরে আসতেছে, আগে যেটা বুঝে এটা বুঝেন। প্রত্যয় দুই প্রকার, একটা নাম প্রত্যয় একটা ক্রিয়া প্রত্যয়। নাম প্রত্যয় কারে বলে এটা তো বুঝতে পারছেন, তদ্ধিত প্রত্যয় কীট প্রত্যয় একটু পরে আসতেছে। এরপরে দেখেন 2 নম্বর ক্রিয়া প্রত্যয়। এই ক্রিয়া প্রত্যয় কারে বলে ভাই? আমরা লিখলাম ক্রিয়া প্রকৃতির ক্রিয়ার মূলের সাথে। সাথে যা ব্যবহৃত হয়, ক্রিয়া প্রকৃতির সাথে যা ব্যবহৃত হয় তাকে ক্রিয়া প্রত্যয় বলে। যেমন আমরা এই যে একটু লিখলাম চল যোগ কি লিখছি ভাই? অন্ত। তাহলে আমরা পাইলাম কি ভাই? চলন্ত। এই শব্দে চল এটাকে বলা হয় ক্রিয়া ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি। আর এর লগে যেটা যুক্ত হয়েছে ভাই এটার নামই ক্রিয়া ক্রিয়া। প্রত্যয়। প্রত্যয়। তাহলে আপনি জানলেন ক্রিয়া প্রত্যয় মানে ক্রিয়া প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার নাম ক্রিয়া প্রত্যয়, নাম প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাকে বলা হয় নাম প্রত্যয়। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? No, ওকে, নাই। পরের অংশ দেখেন, পরের অংশ আপনি জানবেন ক্রিয়া প্রত্যয় মানে ক্রিয়া প্রকৃতি প্লাস ক্রিয়া প্রকৃতি প্লাস ক্রিয়া প্রত্যয়, যেটা যুক্ত করে যেটা পাই তাকে বলা হয় প্রত্যয়। কীট প্রত্যয় অথবা কৃদন্ত শব্দ। সে ফর এক্সাম্পল একটু আগে যেটা বুঝাইছিলাম চল প্লাস অন্ত ইকুয়াল টু চলন্ত। বুঝতে পারছেন কিনা? এই চল ক্রিয়া মানে ক্রিয়া প্রকৃতি, অন্ত ক্রিয়া প্রত্যয়, আর চলন্ত কীট প্রত্যয় বা কৃদন্ত শব্দ। আমার সাথে যারা আছেন তারা বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে দেখেন নাম প্রকৃতি প্লাস নাম প্রত্যয় যেটা যুক্ত করে যেটা পাই তদ্ধিত প্রত্যয়
অথবা তদ্বিদান্ত শব্দ। তদ্বিদান্ত শব্দ, আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখি ঢাকা যোগ আই, ঢাকা নাম প্রকৃতি, আই নাম প্রত্যয়, দুটা মিলায় পাইছি ভাই ঢাকাই, তারা বলা হয় তদ্বিত প্রত্যয় অথবা তদ্বিদান্ত শব্দ। বুঝতে পারছেন কিনা যারা আমার সাথে আছেন? জি স্যার। জি স্যার, এই বুঝছি। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয় না, সবাই বুঝে গেছেন তাই না? আচ্ছা, এবার আপনারা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিরকম একটু দেখেন। পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরেন আমি এটা দিয়ে বুঝাই, যেটা দিয়ে বুঝাচ্ছি আমি পরে আরো এক্সাম্পল দেবো, বাট আমি এই দুটো এক্সাম্পলই দেই। আপনাকে এই চলন্ত শব্দটা দিয়ে বলছে এটা কোন ধরনের প্রকৃতি ও প্রত্যয়। এই কোশ্চেনটা যখন আপনাকে করবে তখন প্রথমত কোশ্চেন বেসিক্যালি প্রকৃতি প্রত্যয় থেকে দুই ধরনের আসে। একটা হলো কোনটা কোন প্রকৃতি ও প্রত্যয়, আর একটা হলো এই শব্দটার প্রকৃতি প্রত্যয় নিচের কোনটা। তাহলে যেহেতু আপনাকে প্রশ্ন করছে চলন্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কি, বা সরি চলন্ত শব্দটা কোন ধরনের প্রকৃতি ও প্রত্যয়, আপনার প্রথম কাজ হলো শব্দটাকে ভাঙবেন। ভাঙার পরে নিজের মতো করে ভাঙবেন। নিজের মতো করে ভাঙার পরে প্রথম অংশ দ্বারা যদি দেখেন কাজ করা বুঝাইছে তাহলে এটা হবে কীট প্রত্যয়, আর যদি কাজ করা না বুঝায় তাহলে এটা হবে তদ্বিত প্রত্যয়। তাহলে দেখেন তো এই চলন্ত শব্দ ভাঙলে প্রথম অংশে পাই চল যোগ অন্ত। ভাই দেখেন এই চল এটা দ্বারা কি কাজ করা বুঝাইছে কিনা? আমার সাথে একটু কথা জি বলেন। স্যার। জি স্যার। তাহলে জি এটা কি স্যার, কাজ। বলবে ভাই? কাজ করা বুঝাইছে, তার মানে এটা কীট প্রত্যয় হবে, আর কীট কীট প্রত্যয় হইলে প্রত্যয়। এই ধাতু চিহ্নটা বসবে। আচ্ছা, এবার আমার সাথে আরেকটু বলেন তো ভাই, আমি যদি বলি ভাই শ্রবণ, এই শ্রবণ শব্দটা আপনি ভাঙলে পান কি ভাই? প্রথমত ভাই সুযোগ সুযোগ অন। শ্রুযোগ এটাও বা কৃত প্রত্যয়। শ্রুযোগ অন, এই যে পাইছেন ভাই, শ্রু মানে শোনা বোঝায়, কানে শোনা, এটা কি একটা কাজ না? জি জি স্যার। স্যার। তাহলে জি কাজ স্যার। যদি হয় তাহলে আমি বুঝে গেলাম এটা কীট প্রত্যয়, আর কীট প্রত্যয় মানে এই ধাতু চিহ্ন বসবে। বুঝতে পারছি? আবার দেখেন আমি একটা শব্দ লিখলাম ভাই বক্তব্য। বক্তব্যের ভাঙলে বিশ্লেষণ করলে আপনি পান কি ভাই? বস বচ যোগ তব্য। বচ যোগতব্য। বচ এটাও আমার কৃত এটা বলেন তো প্রত্যয়। বচ, বচ মানে কি? বলা। বচ কথা মানে কি? বলা। বলা। তাহলে বলা কি একটা কাজ কি না? জি কাজ। স্যার। তাহলে কাজ জি বুঝাইলে স্যার। এটা কি ভাই? কীট প্রত্যয়। একইভাবে এখন কৃত আমি যদি বলি প্রত্যয়। ভাই নাগরিক, এই যে নাগরিক শব্দটা পাইছি বিশ্লেষণ করলে পাই নগর যোগ ইষ্ণিক। এই যে নগর যোগ ইষ্ণিক পাইলাম ভাই, নগর এটা দ্বারা কি কাজ করা তদ্ধিত বুঝাইছে? প্রত্যয় স্যার। কাজ না আগে স্যার। বলেন, নগর দ্বারা কি এটা কাজ করা তদ্ধিত বুঝাইছে কিনা? প্রত্যয়। না তদ্ধিত স্যার, না প্রত্যয়। স্যার, নাম। তাহলে আমি যদি বলি ভাই কাব্য, বিশ্লেষণ করলে ভাই কবি যোগ অন্তর্য অথবা সরি যোগ কবিতে পাই আমরা কি ভাই? সরি কবিতা আমরা অন্তর্য অথবা ইষ্ণ পাবো। পাবো এটা পরে দেখবো কোথায় কি আসতেছে। এই কবি দ্বারা কি কাজ করা বুঝাইছে না, বা কোন নাম একটা নাম প্রত্যয় স্যার। বুঝাইছে? নাম বুঝাইছে স্যার। তাহলে নাম বুঝাইলে এটা কি তদ্ধিত প্রত্যয় না কীট প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় না কীট প্রত্যয় এটা বিশ্লেষণ করবো কিভাবে ভাই? শব্দটাকে ভাঙবো, ভাঙা দ্বারা পরে বুঝবো যে এটা দ্বারা কাজ করা বুঝাইছে কিনা। যদি কাজ করা বুঝায় তাহলে কীট প্রত্যয়, আর কাজ করা না বুঝাইলে সেটা কি প্রত্যয় ভাই? তদ্ধিত প্রত্যয়। বুঝতে পারছি? এটা হলো এক ধরনের কোশ্চেন। সেকেন্ড টাইপ কোশ্চেন, আপনাকে এই চলন্ত দিয়ে বলো চলন্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কি, নাগরিক শব্দের প্রকৃতি প্রত্যয় কি, এই অংশটা আপনাকে মুখস্থ করতে হয়। বাট এই অংশ মুখস্থ করতে গেলেও একটা অংশ আমি আপনাকে শিখাইতে চাই কৌশলে, যে কৌশলে পড়লে আপনার উপকার হবে। কিরকম ভাই মুখস্থ রাখবো? কিরকম আমি মুখস্থ রাখবো ভাই? ক্রিয়া প্রকৃতি মুখস্থ রাখবো, তদ্ধিত প্রত্যয় মানে নাম প্রকৃতি মুখস্থ রাখবো, বাট এই সেরে যে প্রত্যয়গুলো আছে না, এই প্রত্যয়গুলো আমার মুখস্থ রাখা লাগবে না। প্রত্যয়গুলো আমি পারবো কিভাবে ভাই? একটা শব্দ দেখে বলে দিতে পারবো যে এখানে এই প্রত্যয়টা বসবে, এখানে ওই প্রত্যয়টা বসবে, এইটা আমি পারবো। এই কৌশলটাই আমি এখন আপনাকে শিখাবো। তাহলে কোনটা ক্রিয়া প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় এটা আপনি শিখলেন কিভাবে বের করতে হয়। আর একটা হলো প্রকৃতি প্রত্যয় মুখস্থ করতে হয়, বাট এই মুখস্থ করার কাজটা আমি এখন সহজ করে দিচ্ছি আপনার জন্য, সেটা একটু দেখবেন। আমি আপনাকে কয়েকটা স্লাইডের মাধ্যমে এটা বুঝাই দিই, আপনি একটু দেখেন কি আছে। দেখেন তো বাংলা লেকচার সাথে আমি কি লিখছি, এখানে দেখেন তো কি লেখা আছে ভাই? কীট প্রত্যয় লিখে কি কোনো হেডিং করা আছে কিনা উপরে? যারা আছেন আমার জি সাথে? স্যার। জি স্যার। জি স্যার। আছে তাই কীট না? প্রত্যয়। কীট প্রত্যয় লিখে হেডিং করা আছে। আমি কি লিখছি? শব্দের শেষে যা থাকবে, শব্দের শেষে যদি অন থাকে তাহলে আমরা যা লিখবো কি লিখবো বলেন তো ভাই? অন বা অনট নট। অথবা অন। অনট। যদি শব্দের শেষে অক থাকে তাহলে আমরা কি লিখবো ভাই? নক বা নক। অক। নক বা অক অক। অথবা কি লিখবো? নক, তাই না? আচ্ছা শব্দের শেষে যদি অয় থাকে তাহলে আমরা কি লিখবো ভাই?
অল অল বা অ, যোগ অল অথবা অল অ, অথবা অ। শব্দের শেষে মান থাকলে আমরা কি লিখবো ভাই? সানজ বা মান, সানজ অথবা মান। যদি তা থাকে তাহলে কি লিখবো ভাই? ইচ, ইচ অথবা ত্রিশ তা, বা তা, যদি ত, কয়তা, দয় বা ছয়টা থাকে তাহলে আমরা কি লিখবো ভাই? কয়তা লিখবো বা ত হয়তো লিখবো? বা ত, আর রস্বীকার থাকলে ওটা উপরে রস্বীকার লাগিয়ে দেবো। যদি শব্দের শেষে অন্ত থাকে তাহলে আমরা কি লিখবো? অন্ত, 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 ময়জা ফলা থাকলে কি লিখবো ভাই? তব্য, তব্য, আর জ ফলা থাকলে কি লিখতে হবে? জ অথবা কি জ লিখবো? বা ঘ্যান, জ অথবা জ্ঞা, জ অথবা জ্ঞান। এটা কি ভাই? এটা হলো কীট প্রত্যয়। প্রত্যয়, এটা কিসের প্রত্যয়? কীট প্রত্যয়। মানে ক্রিয়া প্রত্যয় নির্ণয় করতে গেলে কীট প্রত্যয়ের ক্ষেত্রে এটা লাগবে। আবার তদ্ধিত প্রত্যয়ের জিনিস আবার আরেকটা। এই জায়গাটা দেখেন নাম প্রত্যয় লিখছি। নাম প্রত্যয় দেখেন কি হয় ভাই? নাম প্রত্যয় শব্দের শেষে মান থাকলে আমরা লিখবো কি? মতু, মতু, আরে মধুব না, শব্দটা এটা মধু হবে না। শব্দটা এটা একটু চেঞ্জ হবে। আমি একটু কালারটা চেঞ্জ করে তারপর লিখে দিচ্ছি। শব্দটা হবে ভাই মতুব। আর যদি বান থাকে তাহলে আমরা কি লিখবো ভাই? বতুক, বতু, ইক থাকলে লিখবো কি? নিক। স্নিক। আগের স্লাইডটা একটু দেওয়া যাবে, স্ক্রিনশট দিব। স্ক্রিনশট কেন দিবেন? আপনাদের পুরো সবই দিয়ে দিব, আবার স্ক্রিনশট কেন দেওয়া লাগবে আপা? ও আচ্ছা, থ্যাংক ইউ। না 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 না, আপনি একটা কথা বলছেন, আমি আবার নারীদের কথা ফালাইতে পারি না। দেন একটু স্ক্রিনশট দেন। স্যার দিছেন? নাগরিকের নগরের পর জানি কি লিখেছিলেন? ওরে ভাই নগরের পর স্টিক লিখছিলাম, কেন লিখছি এটা আইতেছে ভাই। স্ক্রিনশট দিছেন? নগর যোগ স্নিক, নাগরিক। হ্যাঁ। আরে যিনি স্ক্রিনশট দেওয়ার কথা তিনি স্ক্রিনশট দিছেন কিনা? স্যার দেইনি, কারণ হচ্ছে ফোনে জায়গা নেই, দরকার নেই, যেহেতু আপনি আমার দিবেনই। স্যার দেওয়া আছে তাই ও, স্ক্রিনশট। বলবেন না। আপু আমরা দেখছেন দিছি, কি আপনাকে খারাপ দিয়ে লোক, দিব, কি খারাপ লোক। গ্রুপে দিয়ে দিব। বুঝতে পারছেন কি খারাপ লোক? হ্যাঁ উপকার করছে কিন্তু হে নেয় না, এটা আমার কয়ও না। হে আমার উপকার করে না। না। স্যার নেক্সট পেজে যান স্যার। আচ্ছা এবার দেখেন 19 নাম্বার। দেখেন শব্দের শেষে যদি অ থাকে তাহলে আমরা কি লিখবো ভাই? স্ন। স্ন, শব্দের শেষে এখানে অ জ ফলা, এই কথাটা যদি না বুঝেন তাহলে আপনি বুঝেন শব্দের শেষে যদি জ ফলা থাকে, শব্দের শেষে জ ফলা থাকলে হয় আপনি লিখবেন স্ন অথবা শুধু জ। শব্দের শেষে ইতো থাকলে আমরা লিখবো ইতো। শব্দের শেষে ইমা থাকলে আমরা লিখবো কি ভাই? ইমন। ইমন, এটা ইমন, কখন লিখবো ভাই? এটা যখন নাম প্রত্যয়, দ্যাট মিনস তদ্ধিত প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে লিখবো। আগেরটা কোথায় লিখবো ভাই? স্ন, খেয়াল করেন। ইমন। এইটা লিখবো ক্রিয়া প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে। আর এইটা লিখবো কোথায় ভাই? তদ্ধিত প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। জি জি। স্যার। এবার আসেন আরেকটা জিনিস বুঝে আপনাদের। এবার দেখেন তো এখানে একটা স্লাইড পাইছেন কিনা? দেখেন তো ভাই স্লাইডটা পাইছে কিনা? জি স্যার, স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নিছেন। এবার একটু খেয়াল করেন তো শব্দ কয়টা আছে? দর্শন, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দর্শনীয়, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টা, দ্রষ্টব্য। শব্দগুলো পাইছি কয়টা শব্দ ভাই? দেখেন 10টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। 10টা শব্দ আছে কিনা? কথা বলেন, সবাই কথা জি বলবেন। স্যার, জি স্যার, জি জি স্যার, স্যার, জি আছে? স্যার। স্যার এই 10টা শব্দের জন্য একটাই ক্রিয়া প্রকৃতি। কি লিখছি ভাই? দৃশ, দৃশ, তাহলে এখন দেখেন শব্দটা আছে কি? দর্শন। দর্শনের জন্য ক্রিয়া প্রকৃতি কি? দৃশ। দৃশ, এখন দৃশ, দর্শন শব্দের শেষে লাস্টে উচ্চারিত হয়েছে কি? অন। দৃশ জি স্যার। যোগ অন, তাহলে এই যে দর্শন শব্দের লাস্টে উচ্চারিত হচ্ছে অন, তাহলে আমি এখানে দৃশ যোগ অন বা অনট লিখলে কি আমার দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় মুখস্থ হয়ে যাচ্ছে না? জি স্যার। একইভাবে জি স্যার, দর্শক শব্দে দৃশ আছে, দৃশ যোগ শব্দের অক, শেষে অক। অক যদি থাকে তাহলে আমরা লিখবো কি ভাই? দৃশের সাথে অক অথবা কি লিখবো ভাই? নক। নক। নক, হচ্ছে কিনা? জি কথা স্যার, বলেন বাকিরা। জি অন্য স্যার। যারা আছে বুঝছেন কিনা কথাটা? বুঝতেছি স্যার। জি। এই যে দৃশ্য শব্দের শেষে লাস্টে জফলা আছে, জ বা জ ফলা বা কি? স্ন, দৃশ। তাহলে জফলা থাকলে আমাকে লিখতে হবে কি ভাই? জ অথবা কি লেখা লাগবে? স্ন, স্ন। না না, এটা তো আপনি উল্টো বলছেন। শব্দের শেষে জফলা থাকলে লিখতে হবে জ। বুঝতে পারছেন যেটা আমরা লিখছি? এই যে এখানে দেখেন শব্দের শেষে যদি জফলা থাকে, দেখেন তো এখানে কি লিখছি? শব্দের শেষে জফলা থাকলে আমাকে লিখতে হবে জ অথবা কি লিখতে হবে? জ্ঞান।
এগুলো আমরা যেটা পড়তেছি কীট প্রত্যয়, আমরা তদ্ধিত প্রত্যয় পড়ছি না। তাহলে লিখতে হবে জ অথবা কি ঘেন। তাহলে জ অথবা ঘেন যদি লিখি, তাহলে আমার এখানে যে শব্দটা আছে দেখেন কি আছে, দৃশ্য, জফলা আছে। তাহলে আমি এখানে কি লিখবো ভাই, জ অথবা ঘেন। সরি আচ্ছা, তাহলে এই যে দৃশ্য শব্দ দেখেন এখানে জি আছে কি, আমি যদি এই দৃশ্য শব্দটা পাই, তাহলে এই দৃশ্য শব্দ যেহেতু এখানে জফল, সরি কি যে একটা হইতেছে বুঝছেন। আচ্ছা, আমি এইটা মুসমুই না, মুছে আর জামুই না। তাই দৃশ্য শব্দে কি ফলা আছে ভাই, জফলা। তাহলে আমি এখানে দৃশ্যের ভাই জ, দেখেন দৃশ্যমান শব্দে আছে কি ভাই, শব্দের লাস্টে মান। মান, সানস বা মান। গুড। এখন এই দৃশ্যের সাথে যদি আমি মান বা সানস লাগাই তাহলে হচ্ছে দর্শনীয়। দৃশ্যের সাথে যদি আমি এখন অনীয় অথবা ভাই অনট এই জিনিসটা লাগাই, তাইলেই কিন্তু আমার প্রকৃতি প্রত্যয় হয়ে যাচ্ছে। দৃষ্ট শব্দ, এই দৃশ, এই দৃশ্যের সাথে শয়টা থাকলে লিখতে হবে কি কয়ত অথবা কয়তই বা ত। আচ্ছা, দৃষ্টি মানে কি, দৃশ্যের সাথে লাগতে হবে কি তয়। এই যে দৃষ্টি মানে কি ভাই, এটা কয়তই বিশ্লেষণ করলে ঋষি পাই বা ই। দৃষ্টি, দৃশ যোগ তয় রশ্মি অথবা ভাই কয়তয় রশ্মি, এইভাবেই তো আসে তাই না। জি স্যার। আবার এখান দেখেন জি স্যার। দ্রষ্টব্য, শব্দের শেষে বয়জা ফলা আছে, তাহলে আমাকে লেখা লাগবে তব্য, কি ভাই, দৃশ দৃশ্য তব্য। যোগ তব্য। তাহলে এই জিনিসগুলো যদি মুখস্থ না করি তাহলে কি আমরা পারবো না না। স্যার। না স্যার। তাহলে আপনার পড়াটা কিন্তু সহজ, সিস্টেমটা কিন্তু সহজ, বাট আপনাকে কি করতে হবে, ওই প্রত্যয়গুলো মুখস্থ রাখতে হবে। আর এইরকম ক্রিয়া প্রকৃতি আছে প্রায় 200টার মতো, যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে। এরকম সূত্র দিয়ে যেমন বানানো আছে 10টা শব্দের জন্য একটা, যেমন বচন, বাচ্য, বচনীয়, বাচক, বাক্য, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, এটার জন্য ধরছি বচ। এখন বচন শব্দের শেষে অন আছে, তাহলে বচের সাথে আমি লাগাবো কি ভাই, অন অথবা অনট হয়ে যাচ্ছে। এবার দেখেন বাচ্য জফলা আছে, তাহলে বচের সাথে আমি লাগাবো কি জফলা, লাগাইলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে বক্তব্য, বচের সাথে আমি লাগাবো কি ভাই তব্য, হয়ে যাবে। তব্য, এবার উক্ত আছে, বচের সাথে আমি লাগাবো কি ভাই কয়ত কয়ত অথবা ভাই ত। বা ত। এইভাবে কিন্তু আমি কিন্তু পাচ্ছি, এভাবে পাচ্ছি না। যেহেতু আমি এভাবে পাচ্ছি, তাহলে আমাকে জিনিস মনে রাখতে হবে কি ভাই, ক্রিয়া প্রত্যয় গুলো আমাকে মনে রাখা লাগবে। কারণ ক্রিয়া প্রকৃতি জিনিসগুলো সব মুখস্থ। আর এইরকম ক্রিয়া প্রকৃতি আমার কাছে আছে প্রায় 200টার মতো। ক্লাস শেষে আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের গ্রুপে আপলোড হয়ে যাবে, ওইখান থেকে মিলায় পড়লে দেখবেন পড়ালেখা খুবই সহজ। তাহলে ক্রিয়া প্রত্যয় মুখস্থ রাখলে আর এই ক্রিয়া প্রকৃতি গুলো আমি যদি জানতে পারি, তাহলে কিন্তু আমি কীট প্রত্যয় পারছি। আর এই কীট প্রত্যয় পারতে হইলে আমি ক্লাস শেষে আপনাদের এইরকম প্রায়, এইখানে আছে কি সিকোয়েন্স একটা, এই একটা কয়টা দুইটা, আমার কাছে এরকম 20টা সিকোয়েন্স আছে। 20টা সিকোয়েন্সে প্রায় 180টার মতো শব্দ আছে। এই 180টা শব্দ দেখবেন খুব সুন্দরভাবে 7টা 8টা শব্দের জন্য একটা ক্রিয়া প্রকৃতি। আর আপনাকে জাস্ট প্রত্যয়টা বসাইতে হবে। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে জাস্ট আপনি মিলা যখন প্রত্যয়টা বসাই দিবেন, দেখুন আমার টপিকটা পড়া শেষ। এইভাবে করে পড়লে আপনি ক্রিয়া প্রকৃতি ও প্রত্যয়টা পারবেন। এখন বাদ রইল কি তদ্ধিত প্রকৃতি, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়টা কেমনে পড়বেন, যেমন দেখেন তদ্ধিত প্রত্যয় পড়ার সিস্টেমটা কি একটু খেয়াল করি। তদ্ধিত প্রত্যয় আমি লিখলাম, এখানে কয়েকটা শব্দ লিখি, ধরেন শব্দগুলা কি কি লিখছি একটু খেয়াল করে। আমি কয়েকটা শব্দ লিখি তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আমি লিখলাম একটা শব্দ ভাই নাগরিক, আমি একটা শব্দ লিখলাম ভাই কাব্য, একটা শব্দ লিখছি ভাই সরি একটা শব্দ লিখলাম ভাই মানব, একটা শব্দ লিখছি ভাই নীলিমা। এই যে শব্দগুলো লিখলাম নাগরিক, কাব্য, মানব, নীলিমা, আমি 4টা শব্দ লিখছি তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি প্রত্যয়ের জন্য 10টা বা 12টা শব্দের জন্য একটা ধরা যায়, বাট তদ্ধিত প্রকৃতি প্রত্যয়ের জন্য 10টা বা 12টার জন্য একটা ধরা যায় না। এটার জন্য প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা মুখস্থ করতে হয়। যেমন নাগরিক শব্দ বিশ্লেষণ করলে আমরা পাই নগর। নগর। এখন আমার কোন ভাই নাগরিক শব্দ লাস্টে উচ্চারণ করার পর মুখ থেকে কি ইক আসছে কিনা, কথা ইক। বলি। জি স্যার, ইক ইক আসছে, আসছে। যদি ইক আসে তাহলে আমাদের কি লেখা লাগবে ভাই, স্নিক। 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 এইভাবে হয়ে গেল। একইভাবে কাব্য, এটার জন্য প্রথম অংশ মুখস্থ কবি। কবি। দেখেন তো কবি। ভাই জফলা থাকলে কি লিখতে হবে, জফলা থাকলে লিখতে হবে এষ্ণ জফলা কৃষ্ণ। অথবা স্বরে অ। অর্থাৎ এই জফলা থাকলে এষ্ণ জফলা অথবা কি ভাই অ, দুটো যে কোনো একটা লাগাইলে কিন্তু আপনি দেখেন কাব্য হয়ে যাচ্ছে। মানব, মানবের জন্য যেটা প্রথম অংশ ভাই মনু। মনু। এখন এই কৃষ্ণ। দেখবো মানব মনু। শব্দের লাস্টে যে ব আছে, এই বয়ের নিচে কি হসন্ত আছে,
নাই। না স্যার। না বর্ণিচিক হসন্ত স্যার নাই, তাহলে মনোযোগ প্রত্যেকটা স্নো বর্ণিচিক যেহেতু হবে। হসন্ত নাই, তার মানে এখানে একটা অ আছে। আমরা সকলেই জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অ পড়তে হয়। যেহেতু এই বর্ণিচিক হসন্ত নাই, তার মানে এখানে একটা অ আছে। আর যেহেতু অ আছে, নিয়ম অনুযায়ী স্নো। তদ্বির তাহলে প্রত্যয় মূর্ধন্য স বসবে অ থাকলে। কি বসবে ভাই? স্ন। নীলিমা শব্দ উচ্চারণ করলে আমরা পাই ভাই নীল নীল। যোগ ইমন। নীল যোগ ইমা ইমন। শব্দ উচ্চারিত, ভেরি গুড। ইমা শব্দ উচ্চারিত হলে কি হবে ভাই? ইমন। ইমন। তাহলে দেখেন, আপনি যদি এরকম সুন্দর করে ধরে ধরে পড়েন, তাহলে কি পারছেন না? তাহলে কি কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না না। স্যার। যেহেতু কষ্ট হচ্ছে না, তাহলে আপনার কাজ হইলো আমাদের ক্যারিয়ার ম্যাপের যে বইটা আছে 80, 81, 82 আর 83, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের ক্যারিয়ার ম্যাপে 80, 81, 82, 83 এই 4টা পেজ পড়বেন। আর আমি একটা পিডিএফ দিব কীট প্রত্যয়ের, ওইটা যদি পড়েন, প্রকৃতি প্রত্যয় নিয়ে আল্লাহর দুনিয়ার মোটামুটি আপনি এতটুকু শিওর থাকেন, যত প্রবলেম আছে সব কমপ্লিট হয়ে যাবে। কোনো ধরনের প্রকৃতি প্রত্যয় আপনি বাঁচবেন না। এটা করার পর পিছনে যতগুলো এমসিকিউ আছে, সব এমসিকিউ গুলো যদি পড়েন, তাহলে প্রকৃতি প্রত্যয় নিয়ে কেউ আটকাতে পারবে না। প্রকৃতি প্রত্যয় টপিকটা মুখস্থ, বাট কেমনে পারতে হয় সেই টেকনিকটা তো আমি আপনাকে শিখাইছি। শিখছেন কিনা কথা বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে যেহেতু টেকনিকটা শিখছে, আমি প্রত্যেকটা স্লাইড আপনাদেরকে দিয়ে দেবো, তারপরে স্লাইডও পেয়ে যাবেন। তার মানে আপনাদের কোনো প্রবলেম নাই, এটা দিয়ে আপনাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে যদি হয়ে যায়, তাহলে আপনার বাসায় কি করতে হবে? পড়তে হবে। আমি প্রত্যেকটা টপিকের স্লাইড এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসে পাবেন। আর আমার যে একটা পিডিএফ ধরে ওটা দেবো। তাহলে আপনাকে পড়তে হবে কি ভাই? 80, 81, 82, 83 আমি যেরকম ওইটা দেখাইলাম, কেমনে পড়তে হবে ওই ওইটা মিলায় পড়েন। পড়ার পর যত প্রিভিয়াস কোশ্চেন আছে সব পড়েন, দেখবেন প্রকৃতি প্রত্যয় থেকে আপনি পেরে যাবেন। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে কিনা প্রকৃতি প্রত্যয় নিয়ে? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নাই? এই যে সব স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দিবে, সুতরাং কেউ টেনশন করবেন না, মন খারাপ করবেন না, সব পেয়ে যাবেন। ওকে, পাইলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন নাই? না স্যার। দেখেন না জোর করে কয়েকটা প্রশ্ন করা যায় কিনা, একটু দেখেন ক্লাসটা। এই যে একটু খেয়াল করুন ভাইয়া, এখানে স্লাইড হয়েছে একটু উল্টা পাল্টা হয়ে গেছে নাম্বারিংটা। এখানে 1, 2, 3 আসছে, 4, 5 এরকম শুরু করে টোটাল স্লাইড আছে এখানে কয়টা? 17টা। আবার মাঝখানে 1 আসছে, আবার আসছে এখানে 19। বুঝতে পারছেন? এই পুরো স্লাইডটা ওনাদের ক্লাসে দিয়ে দিবেন। আর একটা পিডিএফ আমি দিচ্ছি, পিডিএফটা ওনাদের ক্লাসে দিবেন, এখনই দিয়ে দিন। এইটা পিডিএফটা দিচ্ছি, হ্যাঁ? না, ওনাদের ক্লাসে দেই না, পিডিএফটা আমি রাকিবকে দিচ্ছি, রাকিব দিয়ে দিচ্ছে। আপনি জাস্ট এইটা দিয়ে দেন। ওকে, তাহলে কারো কোনো কোনো প্রশ্ন নাই? স্যার ক্লাস শেষ করে দিচ্ছেন? আর এছাড়া তার কোনো কিছু নাই রে ভাই, আজকে টপিক তো দুইটাই ছিল, প্রকৃতি প্রত্যয়, একটা হলো আপনার ধাতু। আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমি ক্লাস কেন রাখবো? ক্লাস শেষ করে দেবো। স্যার ওই যে আগের চ্যাপ্টার গুলো তাহলে একটু পড়াতেন স্যার, আজকে অনেক টাইম বাকি। আগের চ্যাপ্টার আমি কি পড়াবো ভাইয়া? স্যার সন্ধি শুরু করতেন লাগলে। না না, সন্ধি এটা আমার একটা লেকচার, আমি পুরো একটা লেকচার শুরু করব, কারক আমার ও একটা আচ্ছা আচ্ছা, লেকচার। জি স্যার। এটাতে আপনি ক্লাস পাবেন। আমি আগে 4 নাম্বার লেকচার পর্যন্ত পড়াইছি, ওটা বাদ, ওটা আপনি পড়বেন। 5, জি স্যার। 6 জি যেটা স্যার। আছে, 5, 6 নিয়ে আপনার মন খারাপের কিছু নাই। আপনি 5 নাম্বার লেকচার পাবেন, 6 নাম্বার লেকচারও পাবেন, কেন আপনি এইরকম করবেন? তাই না? যেটা আছে জি সেটা স্যার। পড়েন। ওকে, ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন যেহেতু নাই, আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়েছে, আপনারা ভালো কন্ট্রিবিউশন ছিল, আপনারা আমার সাথে ছিলেন। আর আজকে টপিক গুলো ছোট ছিল। টপিকের ভিতরে আমরা ধাতুটা পড়লাম, ধাতুটা আপনার বিশ্লেষণ করে পড়লাম, আপনি বুঝতে পারছেন প্রকৃতি জি স্যার, প্রত্যয় কিভাবে বুঝেছি পড়তে কিন্তু হয়। পড়তে হবে অনেক। ভাই, কোন জিনিস না পড়ে কি আপনি পারবেন? আমার কাজ ছিল বুঝানো, আপনার আমি বুঝাইছি, বাট জি বাকিটা স্যার, তো আপনাকে বুঝেছি। পড়তে হবে বাসায়। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? সুতরাং ভালো থাকবেন, ভালো রাখবেন বেঁচে, তাহলে ইনশাল্লাহ নেক্সট 5 নাম্বার লেকচার নিয়ে, দ্যাট মিনস সন্ধি নিয়ে আপনাদের সাথে স্যার, দেখা হবে। এবং সন্ধির একটা ক্লাস প্রশ্ন আমি ছিল বলছি স্যার। আপনার কোশ্চেন নিচ্ছি ভাই। সন্ধির ক্লাসটা মিনিমাম 1 ঘন্টা 40-45 মিনিট হবে, সুতরাং ওইরকম একটা প্রিপারেশন নিয়ে রাখবেন। বলেন। স্যার, একটা মানের জায়গায় শামস শামস আছে, এটা শামস এর অর্থটা কি একটু জানতে পারি স্যার? ভাই শানস না, ওটা হলো শানচ। জিনিস হলো কি, আমরা যেটা বলি বেসিক্যালি মান বা শানচ, এটা প্রত্যয় হিসেবে বসে। বুঝতে পারছেন? মান বা শানচ বলতে কোনো কিছুর মতো বুঝায়, এইরকম একটা জিনিস বুঝায়, আর কিচ্ছুই না। স্যার সংকর ধাতুটা কি? সংকর ধাতু যেটা হলে কি ভাই, কয়েকটা বিষয় মিলে আসতে পারে, কয়েকটা বিষয়ের সংস্পর্শে আসে। যে ধাতুগুলো হলো ধরেন দেশি বিদেশি সবগুলোর মিশ্রণ মিলে একটা ধাতুতে হয়, তখন তাকে আমরা সংকর ধাতু বলি। চলেন ক্লাসটা শেষ না করে আপনাদের একটা জিনিস দেখাই, কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন পড়াই। ক্লাসটা শেষ করারই বা কি দরকার? আপনারা প্রত্যেকে একটু 83 নম্বর পৃষ্ঠায় জানতে ভাই, গেছেন? জি স্যার।
আচ্ছা, এই 83 পৃষ্ঠা আপনারা যেটা গেছেন, 30 নম্বর পৃষ্ঠা দেখেন বিগত সালের ব্যাংক প্রশ্ন আছে, আর প্রত্যয় সম্পর্কিত বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের প্রশ্ন। আমরা নিচেরটা পড়ি, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখি, আর নাহলে উপরেটাই দেখি। বিগত সালের ব্যাংক প্রশ্ন, বিগত সালের ব্যাংক প্রশ্ন 1 নম্বরটা দেখেন তো, কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এই কোশ্চেনটার উত্তর কি হইতে পারে? এই পাঠক স্যার এগুলো সকালে পড়িয়েছেন পাঠক। হ্যাঁ, ঠগা যে শব্দটা দেওয়া আছে, ঠগা, এই ঠগা শব্দটা আমরা বিশ্লেষণ করলে পাই কি ভাই? ঠগ যোগ এটা একটা জিনিস পান। ঠগ দ্বারা কোনো ধাতু বুঝায় নাই, বাট আমি যদি পাঠক শব্দটা বিশ্লেষণ করি, আমরা এখানে পাই ভাই পট পট যোগ অক, পট যোগ কি ভাই? নক। এই পট শব্দটা ধাতু, তার মানে ধাতুর সাথে যুক্ত হয়েছে ভাই, উত্তর হবে খ। আবার 2 নম্বর প্রশ্ন, খোদা যোগ আই, এটা কোন প্রত্যয়? আমরা আজকে এটাও সকালে পড়াইছিলাম। এই যে খোদা, আমি জি একটু স্যার। আগে যে পড়াইছিলাম ভাই, খোদা শব্দ নাম। এটা দ্বারা কি কাজ করা বুঝাইছে না নাম না বুঝাইছে? স্যার, নাম স্যার। নাম বুঝাইছে। তাহলে নাম। খোদা যোগ আই, তদ্ধিত আমি প্রত্যয়। দুইটা বলি, তাহলে শব্দটা কি ভাই? খোদাই। খোদাই। এই যে খোদাই শব্দটা হইছে, এটা বলা হয় তদ্ধিত প্রত্যয়। এখন আই প্রত্যয়টা বাংলা, দ্যাট ইজ ওটাকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে, বা শুধু তদ্ধিত প্রত্যয় বলে। এসি বন্ধ করে দেন, আপনি যেরকম স্যার কাঁপতেছেন, 5 মিনিট লাগবে। হ্যাঁ, স্যার, পাঠকের মধ্যে স্যার স্যার এই দুইটা কি শুদ্ধ স্যার? অক এবং নক দুইটা দিলে শুদ্ধ হবে স্যার? জি, অক অথবা নক দুইটা দিবে, যেটা দিবেন ওটাই রাইট হবে, বাট অপশনে যেটা থাকবে ওটাই দিবেন। আচ্ছা, না এবার স্যার, দেখেন 3 নাম্বার, নন্দন শব্দটির প্রকৃতি, সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? নন্দন সে শব্দটা আছে, এটার জন্য একটা জিনিস আপনাকে জানতে হবে বা মুখস্থ রাখতে হবে। নন্দন শব্দের ক্রিয়া প্রকৃতি, এটা একটাই অংশ নন্দী। তাহলে নন্দন শব্দের ক্রিয়া প্রকৃতিটা হবে ভাই নন্দী, এই অংশটা আমাকে মুখস্থ রাখতে হবে। এরপর নন্দন নন্দী শব্দ মানে উচ্চারণ কি? করার পর আপনার মুখ থেকে দেখেন, নন্দন শব্দ উচ্চারণ করলে মুখ থেকে অন আসে, আর অন আসলে এখানে অনু হইতে পারে, অনটো হইতে পারে, দেখবো কোনটা আসছে। আর নন্দন শব্দের প্রথম অংশটা নন্দী, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, ক্রিয়া প্রকৃতি। এইটা মুখস্থ কোথায় রাখবেন ভাই? বলে দিচ্ছি, 80, 81, 82, 83 পেজ পড়বেন, আর আমি একটা সাজেশন দেবো, ওইটা থেকে দেখবেন, তাইলেই হবে। তাহলে নন্দন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা ভাই? উত্তর হলো গ। বুঝতে পারছি কিনা? জি স্যার। কথা বলেন। জি স্যার। আচ্ছা, প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? এখানে 4টা শব্দ আছে, চরম, চতুর্ভুজ, স্বল্প, দোকান। এই চতুর্ভুজ শব্দটা যেটা আছে, এটা সমাস সাধিত, 4টি ভুজের সমার, তাকে বলা হয় চতুর্ভুজ। স্বল্প, এটা হলো সন্ধি সাধিত, সুযোগ অল্প, সুযোগ অল্প। স্বল্প। আর দোকান দোকান শব্দটা মৌলিক শব্দ। স্বাভাবিক একটা শব্দ, যেটাকে বলা হয় মৌলিক শব্দ, যেটা ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। চরম শব্দটা আমরা যেটা পাই, এটাকে আমরা বলতে পারি ভাই প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে। বুঝতে পারছেন? তা এই যে একটা প্রথম 4টা দেখেন, অপশন 4টার ভিতরে খ নাম্বার, গ নাম্বার, গ নাম্বার, 4টার 3টাই যদি বাদ যায়, তার মানে ক নাম্বারটা বাকি আছে। যদি এটা হোক আর না হোক, অর্থাৎ ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, 3টা অপশনই যদি বাদ যায়, তাহলে বাকি থাকে ক। তার মানে হোক আর না হোক, এটাই উত্তর। আচ্ছা, এবার দেখেন ভাই, প্রত্যয় দিয়ে গঠিত শব্দ কোনটা? 5 নাম্বার, ইচ্ছুকৃত প্রথমটা যেটা আছে ভরপেট। 5 নাম্বার, প্রথমটা শীতার্থ, গ্রামে। শীতযকৃত, এটা হলো সন্ধি সাধিত ঋত। শব্দ। শীতযকৃত হলো সন্ধি সাধিত শব্দ। আবার এখানে দেখেন ভরপেট, ভরযোগ পেট, এটা স্বাভাবিক একটা শব্দের বিশ্লেষণ, আর কিছু না। লাল পেরে, আর একটা হচ্ছে কি গ্রামীণ। এই গ্রামীণ শব্দটা যেটা আছে, গ্রাম যোগ ইন, এই গ্রাম যোগ ইন, এইখানে গ্রাম যেটা আছে, এটা একটা তদ্বিত প্রত্যয়, আর লাস্টে একটা ইন প্রত্যয় যুক্ত হয়েছে, দ্যাট ইজ এই গ্রামীণ শব্দটা হবে কি ভাই? প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। এরপর 6 নম্বরে যেটা আছে, নয়নের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? নয়নের 2টা জিনিস নেই আছে। যোগ অনট। আমি যদি ভাই নে নি যোগ যোগ অনট। অন অথবা ভাই অনট লাগাই, তখন এটা হয়ে যাবে ভাই সন্ধি। আর যখন আমি নি যোগ অন অথবা ভাই অনট লাগামু, তখনই হয়ে যাবে ভাই প্রত্যয় সাধিত। প্রকৃতি প্রত্যয়। দ্যাট মিন্স নিচেরটা হবে উত্তর, অর্থাৎ নি যোগ অনট, অনট, এই যে নি যোগ অনট ইকুয়াল টু নয়ন, এটা হলো কি প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, দ্যাট মিন্স 6 এর উত্তর ক। আমি কি বুঝাইতে পারছি ভাই এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। নিচে দেখেন, বিগত সালের ব্যাংক প্রশ্ন যদি দেখি, বাংলাদেশ ব্যাংকের 1 নম্বর কোশ্চেন, নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? এটার উত্তর কি হবে ভাই? প্রলয়। স্বাভাবিক একটা শব্দ এখানে আছে, খণ্ডিত, খণ্ডযোগ ইত, খণ্ডিত, এটাই প্রত্যয় সাধিত, কারণ লাস্টে ইত প্রত্যয় আছে। আর একটু আগে আমি একটা ইত প্রত্যয় পড়াইছি তদ্বিত ইত প্রত্যয়ের প্রত্যয়। ক্ষেত্রে, পড়াইছি কিনা? জি স্যার। ওকে। 2 নম্বরে দেখেন, জাসনার ধাতু শব্দ কি? এটা মুখস্থ রাখতে হবে। জাত। জাসনার ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। এটার উত্তর হবে ভাই ক, জাস, কারণ ক্রিয়া জি স্যার। প্রকৃতি গুলো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এরপর দেখেন 3 নম্বর, একটু আগে আমি পড়াইছি, সাহচর্য শব্দের জি। সঠিক গঠন কোনটি? বেসিক্যালি সহচর যোগ জ। সাহচর্য যদি আমি পাই এখানে শব্দটা,
বেসিক্যালি এখানে সহচর যদি পাই তাহলে সহচর যোগ জ। ভাই সহচর কেন হইলো ভাই? এটার উপর একটা রেফ আছে। এই সাহচর্য শব্দের উপরে রেফ থাকার কারণে এখানে র ধরছি। 2-3 মিনিট। সাহচর্যের উপরে রেফ আছে দেখে আমরা কি ধরছি? র ধরছি। তাহলে কি হয়েছে ভাই? সহচর যোগ জ ইকুয়াল টু ভাই সাহচর্য। এইভাবে আসছে। তাহলে এই যে শব্দগুলো আছে কেমনে কোশ্চেন আসে দেখেন। আপনি যদি ভিতরে পড়েন, ভিতরে পড়লেই কিন্তু দেখবেন পরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো পারবেন। একটু আগে দেখেন আমি যেগুলো পড়াইছি তার ভিতরেই আছে। বাসায় খালি আপনি একবার একটু পড়ে নেন, পড়ে নেওয়ার পর প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে যান, দেখবেন সবগুলো আপনি পারতেছেন। বুঝাতে পারছি কিনা ভাই? জি স্যার। ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, বেঁচে থাকলে দেখা হবে স্যার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার শ্রদ্ধা শব্দটির প্রকৃতি প্রত্যয় কিভাবে করবো স্যার? এখানে শ্রদ্ধার যেটা আছে এটার প্রথম যে অংশ দেবেন শ্রু। এখন লাস্টে যেহেতু দা আপত্যয় যুক্ত হয়েছে, এখন প্রত্যয় যুক্ত হলে কি লাগবে ভাই? ওই প্রত্যয়ের সিকোয়েন্সটা মিলাবেন, মিলে আস্তে করে বসাই দিবেন। এই জন্য আপনারা বলছি যে ভাই বিষয়গুলো একটু মুখস্থ রাখতে হবে। প্রথম অংশ ক্রিয়া প্রকৃতিটা মুখস্থ রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। ওকে ভাই, জি স্লাইড স্যার, গুলো একটু দিয়ে দিন আমাদের। করতে হবে। ওকে, জি কেটে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।